হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আজকের স্ট্যাটিক ইলেকট্রিসিটির ক্লাসে স্বাগতম। আমি স্বাধীন রয় সানি এবং আমি 2021 আইজিএসওর ব্রোঞ্জ মেডেলিস্ট এবং আমি এনডিসি থেকে এইচএসসি পাশ করেছি এবং বর্তমানে আমি কায়েস্টে ইনকামিং ফ্রেশম্যান হিসেবে আছি। সো আমরা আজকে স্ট্যাটিক ইলেকট্রিসিটির আইজিএসও সিলেবাসে যে টপিকগুলো আছে এগুলো কভার করার ট্রাই করব। এবং একটা ডিসক্লেইমার হলো, আমরা আজকে কোনো ক্যালকুলাস বেসড প্রবলেম অথবা কোনো ক্যালকুলাস বেসড ডেরিভেশন নিয়ে কোনো কথা বলবো না, কজ আইজিএস হতে তোমার ক্যালকুলাস সিলেবাসে নাই। তো আমরা সিলেবাসকে মাথায় রেখেই আগাবো। এখন স্ট্যাটিক ইলেকট্রিসিটি জিনিসটা বোঝার আগে আমাদের বেশ কিছু বেসিক টার্মিনোলজির সাথে পরিচিত হতে হবে। ফর এক্সাম্পল চার্জ, তারপরে একটা থিওরি কনজারভেশন অফ তোমার চার্জ, এগুলা কিন্তু নর্মালি খুবই বেসিক থিওরি, বাট এগুলা না জানলে অনেক ক্ষেত্রে স্ট্যাটিক ইলেকট্রিসিটি বুঝতে একটু ঝামেল হয়। সো আমি চেষ্টা করবো একদম বেসিক থেকে স্টার্ট করে আমরা যত দূর যাইতে পারি। এখন তোমরা যারা গ্র্যাভিটেশনের চ্যাপ্টার পড়ে রাখছো তারা অনেক ক্ষেত্রে দেখবা এখানকার থিওরি অর্থাৎ স্ট্যাটিক ইলেকট্রিসিটির থিওরি গ্র্যাভিটেশনাল যে সকল তোমার থিওরি অথবা ফর্মুলা আছে ওগুলোর সাথে অনেকটা মিলে, কজ ওখানে ম্যাথ নিয়ে কথা বলা হয়, এখানে চার্জ নিয়ে কথা বলা হয় এবং দুইটাই একটা অবজেক্টের ইন্ট্রিনসিক কোয়ালিটি যেটা হলো ইনবিল্ড অবস্থায় থাকে। সো যাই হোক, আমরা জাস্ট একটু চার্জ নিয়ে প্রথমে আলোচনা করি। চার্জ হলো একটা অবজেক্টের ইন্ট্রিনসিক কোয়ালিটি, তার মানে ওইটা সব সময় যখন তৈরি হয় একটা অবজেক্ট তখন ওই চার্জটা ওই অবজেক্টের ভিতরে বাই ডিফল্ট থাকে। এটাই আমাদের নেচারের নিয়ম। সো চার্জকে আমরা বিভিন্নভাবে ডিনোট করতে পারি। ফর এক্সাম্পল অনেকে ছোট হাতের প্লাস কিউ দেয়, অনেকে নেগেটিভ কিউ দেয়, অনেকে বড় হাতের কিউ দেয়। সো এটা ডিপেন্ড করে তোমার বিভিন্ন বই অথবা মানুষের প্রেফারেন্সের উপর। এখন চার্জের টাইপ আবার দুই প্রকার, একটা হলো পজিটিভ চার্জ, একটা হলো নেগেটিভ চার্জ, এটা মাথায় রাখতে হবে। সো আমরা যদি এটার একক নিয়ে কথা বলতে চাই, একক মানে ইউনিট, তোমার চার্জের একক কুলম্ব, যেটাকে আমরা সি দিয়ে প্রকাশ করি। আই থিংক এটা সবাই জানো মোটামুটি কম বেশি। আর যেটা এখানে একটু মানুষের ঝামেলা হতে পারে সেটা হলো লাইক চার্জ হলো ইন্ডিপেন্ডেন্টলি কোনো স্পিডের উপর ডিপেন্ড করে না। ফর এক্সাম্পল তুমি যখন একটা ম্যাস নিয়ে কথা বলতেছো, এইটা যখন তুমি মনে করো আলোর বেগে ট্রাভেল করাচ্ছ তখন কিন্তু এই ম্যাসটা চেঞ্জ হয়ে যাবে, অথবা আলোর বেগের কাছাকাছি অ্যাপ্রক্সিমেট এমন কোনো বেগে ট্রাভেল করাচ্ছ তাহলে ম্যাস চেঞ্জ হয়ে যাবে। বাট তোমার চার্জ অর্থাৎ ইলেকট্রিক চার্জ কখনোই চেঞ্জ হবে না, কারণ এটা স্পিডের উপর ডিপেন্ড করে না, ইন্ডিপেন্ডেন্ট অফ স্পিড। তো এটা একটা জাস্ট শর্ট ইনফরমেশন, এটা মাথায় রাখার ট্রাই করবা তোমরা, তাইলে দেখবা অনেক ক্ষেত্রে হেল্প হচ্ছে। সো আমরা সেকেন্ড যে থিওরিটা আছে আমাদের আজকের সেটাই চলে যাই। সেটা হলো কনজারভেশন অফ চার্জ। এটা খুবই বেসিক, ম্যাথ নিয়েও তোমরা পড়ছো যে এ ম্যাস ক্যানট বি ক্রিয়েটেড অর destroyed, it can only be transformed from one condition to another. So this is like the same, বাট এখানে ম্যাস না বলে চার্জ বলবো। কি বলবো তাহলে? একটা চার্জ কখনো নতুন ভাবে তৈরি অথবা ধ্বংস করা যাবে না, আমরা শুধু এটাকে ট্রান্সফার করতে পারবো একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টে। দিস ইজ দ্য কনজারভেশন অফ চার্জ। বাট এটা যতক্ষণ না আমরা একটা প্রবলেম দিয়ে বুঝতেছি ততক্ষণ আমাদের জন্য এটা বোঝা একটু একটু হার্ডার। সো চলো একটা ছোট প্রবলেম দিয়ে আমরা শুরু করি কনজারভেশন অফ তোমার চার্জ বোঝা। সো আমরা একটা জাস্ট আইসোলেটেড সিস্টেমকে ইন্ট্রোডিউস করব এখানে। Like this is an isolated system. Let me draw another one. Okay. So now আমরা দেখব যে এই আইসোলেটেড সিস্টেমের ভিতরে একটা চার্জ আছে +3 কুলম্ব। আমি কুলম্ব লিখতেছি না, এটা সবসময় মাথায় রাখবা যে চার্জের একক কুলম্ব। সো আরেকটা আছে মনে করো 1 কুলম্ব এবং আরেকটা আছে -2 কুলম্ব। সো এটা একটা আইসোলেটেড সিস্টেম, আইসোলেটেড সিস্টেম। What does it mean?
আইসোলেটেড সিস্টেম মানে এই সিস্টেমের বাইরে, এই বক্সের বাইরে পৃথিবীতে যা কিছুই হোক না কেন, এই বক্সের ভেতরে কোনো ইফেক্ট পড়বে না। সো যখন একটা সিস্টেম আইসোলেটেড থাকে, কনজারভেশন অফ চার্জ অনুযায়ী আমরা জানি যে এই চার্জ সবসময় কনস্ট্যান্ট থাকবে। সো সেম সিস্টেমে আমরা মনে করো একটা চার্জ এখানে দেখালাম +2 কুলম, আরেকটা চার্জ দেখালাম +3 কুলম, এবং আমাদের কোশ্চেনে বলা থাকলো যে এখানে যদি আরেকটা চার্জ কিউ থাকে, এই কিউ এর মানটা কত। সো আমাদের কোশ্চেন আই থিঙ্ক ক্লিয়ার। এখানে আমরা কনজারভেশন অফ চার্জের ফর্মুলাটা লাগাবো, সেটা কি +3 +1 -2 ইকুয়ালস টু +2 +3 +q। কারণ কি? কারণ একটা সিস্টেমের ভিতরে চার্জ কখনোই, আইসোলেটেড সিস্টেমের ভিতরে কখনোই চার্জ চেঞ্জ হবে না। সো দেখো, তোমার লেফট হ্যান্ড সাইডে এখানে আসতেছে 4 - 2 2 ইকুয়ালস টু 3 5 ইকুয়ালস টু, ওকে। সো নাও এখান থেকে আমরা বলতে পারি কিউ ইকুয়ালস টু -3 কুলম। দিস ইজ আওয়ার অ্যান্সার। সো আই থিঙ্ক যে কনজারভেশন অফ চার্জের কনসেপ্টটা তোমাদের এখন ক্লিয়ার, এবং এই ছোট ছোট কিছু বেসিক প্রবলেমের জন্য এটা বেশি জরুরি, কারণ আইজিএসও তে তোমাদের বেসিক নিয়েই ডিসকাশন বেশি করা হয়। দেন আমরা কোয়ান্টাইজেশন অফ চার্জ নিয়ে একটু কথা বলবো। কোয়ান্টাইজেশন চার্জটা আসলে কি? So, এই থিওরিটা আমাদের বলে যে একটা চার্জ সবসময় ফিক্সড অ্যামাউন্টে এক্সিস্ট করবে। সেটা কেমন? জাস্ট একটা ফর্মুলা আছে, এটা প্লাস মাইনাস এন ই, এটা হলো তোমার কোয়ান্টাইজেশন অফ চার্জের ফর্মুলা। এখন এর আগে আমাদের দু একটা জিনিস বুঝতে হবে। একটা উদাহরণ দেই আমি। তুমি মনে করো বাজারে গিয়ে বলতে পারবা যে আমাকে 2 কেজি চাল দেন, অথবা আমাকে হাফ কেজি চাল দেন, হাফ কেজি চিনি দেন, এরকম বলতে পারবা, রাইট? এইটাকে ভেঙে ভেঙে তুমি বলতেই পারবা। 100 গ্রামও কিনে আনতে পারবা। বাট চার্জের ক্ষেত্রে এটা একটু ডিফারেন্ট। চার্জ তুমি এরকম বলতে পারবা না যে আমাকে হাফটা এরকম চার্জ দেন, সামথিং লাইক দ্যাট। চার্জ সবসময় একটা ইন্টিজার ফর্মে থাকবে। এখন আমাদের এইটা বুঝতে হবে যে এই এই সম্পূর্ণ আমরা যে ডিসকাশনটা করতেছি, এটা হলো জাস্ট ইন্ডিপেন্ডেন্ট চার্জের ক্ষেত্রে প্রযোজ্য। এটা কেন ইন্ডিপেন্ডেন্ট, এটা আস্তে আস্তে আমরা বুঝবো। একটা স্টেটমেন্ট যেটা ইউনিভার্সাল, সেটা হলো মানে the smallest charge that can exist independently is the charge on electron। তার মানে কি? একটা ইলেকট্রনের উপরে যে চার্জ থাকবে, যেটা কিনা আমরা জানি 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, এটা হলো একটা ইলেকট্রনের উপরে চার্জ। সো এইটা হলো আমাদের ইউনিভার্সে ইন্ডিপেন্ডেন্টলি যে চার্জগুলো এক্সিস্ট করে তার সর্বনিম্ন অ্যামাউন্ট। ওকে, সো এটা, এই ইনফরমেশনটা সবসময় মাথায় রাখবা। আমাদের ইউনিভার্সে যতগুলা চার্জ এক্সিস্ট করে তার ভেতরে সব থেকে ইন্ডিপেন্ডেন্টলি যতগুলো এক্সিস্ট করে তার ভেতরে সর্বনিম্ন অ্যামাউন্ট হলো একটা ইলেকট্রনের উপরের চার্জ। এখন তুমি কখনোই বলতে পারবা না যে আমাকে হাফটা ইলেকট্রনের চার্জ দেন, লাইক এরকম। দিস ইজ নট পসিবল, কারণ সবসময় আমরা ইলেকট্রনের ইন্টিজার পরিমাণ চার্জকে এক্সিস্ট করতে দেখি ইউনিভার্সে। এজন্য এন বলা হয়েছে এখানে। এন হলো ইন্টিজার, ইন্টিজার, অর্থাৎ এর মান হইতে পারে 1 2 3 4 এরকম এন পর্যন্ত। সো আই থিঙ্ক এটা আমরা যদি একটা প্রবলেম দিয়ে বোঝার চেষ্টা করি, তাহলে এটা আমাদের ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। ওকে, আচ্ছা, এখানে আমি প্লাস মাইনাস দিলাম কেন, এটাও আই গেস বুঝছো। কারণ তোমার ইলেকট্রন না হয়ে এখানে পজিটিভ চার্জ হতে পারে, ইলেকট্রন যেহেতু নেগেটিভ, এই ক্ষেত্রে কিউ এর ফর্মুলায় কিউ ইকুয়ালস টু মাইনাস এন ই হইতে পারে এরকম। সো তোমরা এটা আই গেস বুঝতে পারতেছো। তো আমি একটা প্রবলেম তোমাদের দেওয়ার চেষ্টা করি। মনে করো যে আমি তোমাদের জাস্ট লিখতেছি যে ক্যান এ চার্জ অফ 9 × 10⁻⁻18 কুলম বি গিভেন টু এ বডি। এটা আমার কোশ্চেন। এখন এটাকে পজ করে তোমরা একটু ট্রাই করতে পারো যে আসলে তোমরা বুঝছো কিনা এই থিওরিটা। সো আমি এখানে একটু সলভ করে দেখাই।
আমাদের ফর্মুলা কি বলে? ফর্মুলা বলে কিউ ইকুয়ালস টু প্লাস মাইনাস এন ই, রাইট? তো আমরা n এর মানটা যদি ইন্টিজার পাই তাইলে বুঝবো এটা আসলে এক্সিস্ট করে। n যদি ইন্টিজার না হয় তাহলে বুঝবো এক্সিস্ট করে না। সো q এর মান আমাদের দেওয়া আছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 18 ইকুয়ালস টু n ইন্টু ইলেকট্রনের চার্জ হুইচ ইজ 1.6 ইন্টু ওয়েট ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। সো এখান থেকে আমরা যদি n এর মান বের করি, লেট মি ক্যালকুলেট ইট। আমি ক্যালকুলেটরে মানটা বসিয়ে দেখি কত আসে। 1.6 into 10 to the power minus 19. সো এটা আসবে আমাদের অলমোস্ট তোমার 56.25। সো এখানে পয়েন্ট আসতেছে, তার মানে দিস ইজ নট অ্যান ইন্টিজার ভ্যালু। এন আসলে কোনো ইন্টিজার না, ইন্টিজার না। তার মানে আমরা কখনোই ইন্ডিপেন্ডেন্টলি 9 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 18 এই চার্জটা এক্সিস্ট করতে দেখবো না। তাহলে প্রশ্নের উত্তর কি হবে? আসলে ইট ক্যানট এক্সিস্ট। এখন আমি একটা পয়েন্টকে বারবার তোমার একটু তোমার বোল্ড করেই বলতেছি যে ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্টলি হয়। একটা প্রশ্ন থাকতেই পারে হয়, কারণ আমরা যখন বললাম যে সর্বনিম্ন চার্জ হলো ইলেকট্রনের উপরে চার্জ, আমরা কিন্তু কোয়ান্টাম লেভেলে পৌঁছাইনি। ইলেকট্রন অবশ্যই একটা কোয়ান্টাম অবজেক্ট, বাট এর থেকেও ছোট আরো অনেক অবজেক্ট থাকতে পারে। ফর এক্সাম্পল, ইলেকট্রন কি দিয়ে তৈরি? তোমার ইলেকট্রনের ভেতরে বা প্রোটনের ভেতরে যখন আমরা যাব তখন আমরা কোয়ার্ক পাবো, তো আরো অনেক ছোট ছোট কণিকা পাবো। তো এগুলা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করে না। কোয়ার্ক বলো বা অন্যান্য যত আরো মাইক্রো পার্টিকেল বলো, যেটা কোয়ান্টাম লেভেলে গেলে আমরা দেখি, সেগুলা কিন্তু কখনো ইন্ডিপেন্ডেন্টলি অবস্থান করে না, কারণ কোয়ার্কের সাথে অবশ্যই অ্যান্টি কোয়ার্ক থাকবে। সো এগুলা জাস্ট আমি এই থিওরিটাকে ডেপথলি বোঝানোর জন্য আমি তোমাদের এটা বললাম। সো কোয়ার্ক, অ্যান্টি কোয়ার্ক এগুলা জাস্ট ইন্ডিপেন্ডেন্ট কোনো কোয়ান্টিটি না, এগুলা সবসময় তোমার আরেকটার সাথে, অ্যান্টিগনের সাথে সবসময় অবস্থান করবে। এজন্য ইন্ডিপেন্ডেন্টলি যদি আমরা বলি সেক্ষেত্রে ইলেকট্রন, প্রোটন এগুলার কথাই আমরা মিন করতেছি। আই গেস এই থিওরিটা মোটামুটি ক্লিয়ার। এই দুইটা থিওরি খুব বেসিক লেভেলের থিওরি ছিল। আই থিংক এটা নিয়ে যদি কোনো প্রশ্ন আসে তোমাদের সলভ করতে কোনো প্যারা হবে না। তো আমরা পরের থিওরিতে চলে যাই, ওয়েস টু চার্জ। মানে আমরা একটা অবজেক্টকে যদি চার্জিং করতে চাই তাহলে আমরা কয়টা উপায়ে করতে পারবো সেটা নিয়ে আমরা ডিসকাস করি একটু। ফার্স্ট উপায়টা যেটা, সেটা হলো কন্ডাকশনের মাধ্যমে। এখন কন্ডাকশনটা কি? এটা হলো একটা ডিরেক্ট কন্টাক্টের মাধ্যমে যে চার্জিংটা করা হয়। ডিরেক্ট কন্টাক্ট। ফর এক্সাম্পল, আমরা একটা আমরা একটা শেপ ড্র করি। মনে করো এই একটা শেপ এবং আরেকটা শেপ ড্র করি। আচ্ছা, মনে করো এটা একটা অবজেক্ট যেখানে ইলেকট্রন আছে, অনেক অনেকগুলো ইলেকট্রন আছে, এবং এটা একটা নিউট্রাল আর এখানে এক্সেস ইলেকট্রন আছে, মানে এটা একটা নেগেটিভলি চার্জড অবজেক্ট এবং এটা নিউট্রাল অবজেক্ট। তো আমরা যদি এই নেগেটিভ অবজেক্টটা দিয়ে চার্জিং করতে চাই তাহলে আমাদের ডিরেক্ট কন্টাক্টে আনতে হবে। এটাকে কন্টাক্টে যদি জাস্ট তুমি এটাকে টাচ করাইলে এটা চার্জের আদান প্রদান হবে। এবং যদি কিছু কন্ডিশন মেইনটেইন করতেছে এখানে, খেয়াল রেখো, যদি সাইজ, শেপ আর ম্যাটেরিয়াল এই দুইটা কন্ডাক্টিং বডির সেম হয় তাহলে কন্টাক্টের পর দুইটা বডিতে চার্জ ইকুয়ালি ডিভাইড হবে। ফর এক্সাম্পল, এটা কিউ চার্জ ছিল, এটা জিরো চার্জ ছিল, এটাই হবে Q/2, এটাও হবে Q/2। তার জন্য আমাদের কি কি মেইনটেইন রাখতে হবে? সাইজ, আমাদের এখানে শেপ এবং ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল, এই তিনটা যদি সেম থাকে তাহলে কন্টাক্ট করাইলে সেম ভাবে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে যাবে। এটা আমরা যদি বুঝতে চাই, আচ্ছা, সো আমরা যেটা বুঝলাম যে চার্জিং বাই কন্ডাকশন
ইজ ডিপেন্ডেন্ট অন ডিরেক্ট কন্টাক্ট। ওকে, কন্টাক্ট ছাড়া আমরা এটা করতে পারবো না। এখন যদি মনে করো একটা র্যান্ডম তোমাকে চার্জ দেওয়া হয় Q1 এবং আরেকটা র্যান্ডম চার্জ দেওয়া হয় Q2, তোমাকে বললো কন্টাক্টের মাধ্যমে এটাকে তোমার লাইক চার্জিং করা হলো এবং এই দুইটার সাইজ, শেপ, ম্যাটেরিয়াল সেম। আগের বার বলা ছিল কি যে Q2 এর মান 0, বাট এবার বলা আছে যে তোমার Q2 এর একটা মান আছে। ইন দ্যাট কেস কি হতে পারে? ইন দ্যাট কেস মনে রাখবা যে এর ফর্মুলাটা Q1 প্লাস Q2/2 ইকুয়ালি ডিভাইড হয়ে যায় এটা যদি সাইজ, শেপ এন্ড ম্যাটেরিয়াল সেম থাকে। আই থিঙ্ক আমরা এটা ক্লিয়ারলি বুঝাইতে পারছি। ওকে, লেট মি ইরেজ ইট। সেকেন্ড যে আমরা চার্জিং মেথডটা নিয়ে কথা বলবো সেটা হলো চার্জিং বা ইন্ডাকশন। ইন্ডাকশনের বাংলা আবেশ, মানে আবেশ প্রক্রিয়ায় যে চার্জিংটা করা হয় সেটাকে আমরা বলতেছি চার্জিং বা ইন্ডাকশন। ওয়েট, let me clean it up. ওকে, সো আমরা ইন্ডাকশন নিয়ে কথা বলবো এখন। ইন্ডাকশন, ওকে। ইন্ডাকশন মানে আবেশ প্রক্রিয়া। ফর এক্সাম্পল, এখানে কোনো ডিরেক্ট কন্টাক্ট থাকবে না। মনে করো যে এখানে তোমার নেগেটিভলি চার্জ একটা রড নিয়ে আসলা, এখানে তোমার একটা অবজেক্ট আছে। ফর এক্সাম্পল এই অবজেক্টটা নিউট্রাল অবজেক্ট একটা। তো এটাকে যখন, এই রডটাকে যখন তুমি অনেক কাছাকাছি নিয়ে আসবে এই অবজেক্টটার, তখন আবেশ প্রক্রিয়ায় এখানে এই অবজেক্টটার পজিটিভ চার্জগুলো এভাবে অ্যালাইন করবে, এখানে নেগেটিভ দ্বারা অ্যাট্রাক্ট হয় এবং নেগেটিভ চার্জগুলো অপোজিটে চলে যাবে। সো তখন আমরা দেখতে পারবো যে এই নিউট্রাল একটা অবজেক্টের পোলারাইজেশন ঘটতেছে। পোলারাইজেশন। সো হোয়াট ইজ পোলারাইজেশন? পোলারাইজেশন হলো একটা নিউট্রাল অবজেক্টকে এভাবে দুইটা পোর্শনে চার্জিত ভাবে ডিভাইড করে রাখা। সেটাও একটা চার্জিং মেথড, যেটা বেশ তোমার অনেক ক্ষেত্রেই তোমরা দেখতে পাবা। জাস্ট আমি আইডিয়াটা দিয়ে রাখলাম। এবং আরেকটা মেথড আছে সেটা হলো ফ্রিকশন। ফ্রিকশন, ফ্রিকশনটা কি? মনে করো যে ফর এক্সাম্পল কেমন উদাহরণ দিতে, আচ্ছা হ্যাঁ, একটা উদাহরণ দেওয়া যায় যে বেলুন, মনে করো তোমার চুলে অনেক ঘষাঘষি করলে, তোমার ফ্রিকশন ঘটাইলে দেখবা যে ওই বেলুন অনেক কিছু অ্যাট্রাক্ট করতে পারে, তোমার চুল অথবা কোনো কাগজকে অ্যাট্রাক্ট করতে পারে। তো এই জিনিসটা কেন হয়? এটা ফ্রিকশনের কারণে হয়। যেটা এটা বেশ খুব একটা আমাদের লাগবে তেমন না, সো বাট জাস্ট আইডিয়াটা রাখা বেটার। সো এতক্ষণ যা বলছি এগুলা খুবই বেসিক লেভেলের জিনিসপাতি। এখন যেটা বলবো সেটা আমাদের মেইনলি দরকার হবে। আমরা প্রবলেম সলভিং বলো অথবা যেখানে যাই না কেন, সব থেকে ইম্পর্টেন্ট যে ফর্মুলাটা তুমি স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে পাবা সেটা হলো কুলম্বস ল। সো এখানে একটু বেশি ভালোভাবে মনোযোগ দিবা। এটার জন্য আগে আমাদের মনে রাখতে হবে যে লাইক চার্জ রিপেল এবং অপোজিট চার্জ অ্যাট্রাক্ট। মানে কি? মনে করো যে পজিটিভ আর পজিটিভ চার্জকে পাশাপাশি রাখা হলো, এটা রিপেল করে। রিপেল, ঠিক আছে? রিপেল মানে কি? রিপেল মানে তোমার বিকর্ষণ। নেগেটিভ নেগেটিভ যদি রাখা হয় সেম হবে, বাট যদি পজিটিভ নেগেটিভ পাশাপাশি রাখা হয় এটা অ্যাট্রাক্ট করে। অ্যাট্রাকশন, ঠিক আছে? অ্যাট্রাক্ট করে। এবং কুলম্বস লর ক্ষেত্রে বেশ কিছু তোমার কন্ডিশন মেইনটেইন রাখতে হবে। যেমন কুলম্বস ল অনলি ভ্যালিড ফর পয়েন্ট চার্জ। পয়েন্ট চার্জ। সো পয়েন্ট চার্জের জন্য ভ্যালিড হলে কি হবে? তো যে চার্জগুলো ডিস্ট্রিবিউটেড সেগুলোর জন্য এটা ভ্যালিড হবে না। সো এটা একটু উদাহরণ দিয়ে বুঝাই। এখন পয়েন্ট চার্জের কনসেপ্টটা কিন্তু একটা তোমার রিলেটিভ কনসেপ্ট। ফর এক্সাম্পল, পয়েন্ট চার্জ বলতে এরকম একটা পয়েন্ট যেখানে জাস্ট এই পয়েন্টের উপরে চার্জ থাকবে এবং এই দুইটা একটা সার্টেন ডিস্টেন্সে থাকবে। মনে করো আর ডিস্টেন্সে Q1 Q2 চার্জ আছে। তাইলে কুলম্ব ল কি বলে? F ইকুয়ালস টু K Q1 Q2 বাই আর স্কোয়ার। তো এটা যদি বুঝতে হয় আর একটু ডিটেইলসে বোঝা যায়। ফর এক্সাম্পল, যখন এক কুলম্বস এই লটা বের করছে, সে ফার্স্টে দেখছে যে ফোর্সটা মেজার করছে এবং এটা দেখছে যে
তোমার যে ভেরিয়েবল গুলো আছে এগুলোর সাথে কেমনে এই ফোর্সটা তোমার ভ্যারি করে। ফর এক্সাম্পল, সে দেখছে Q1 এর চার্জ যত বাড়াইছি এফ এর মান তত বাড়ছে। সো সে বলছে, ভাবছে যে আচ্ছা, এফ তোমার ডিরেক্টলি প্রপোর্শনাল টু Q1। সো এটা একটা অবজারভেশন যখন বাকি কোয়ান্টিটি গুলো কনস্ট্যান্ট রাখছে। সো সেম ভাবে সে যখন অন্য কনস্ট্যান্ট গুলো তোমার কনস্ট্যান্ট রেখে Q2 এর সাথে চেঞ্জ করতেছে, তখন দেখতেছে যে এফ এর সাথে Q2 ডিরেক্টলি প্রপোর্শনালে বাড়তেছে। অর্থাৎ কি, মনে করো আর কনস্ট্যান্ট, Q1 কনস্ট্যান্ট, সবকিছু কনস্ট্যান্ট একটা ইকুয়েশনে, তখন এফ এর মান কিউ এর মান বাড়াইলে বাড়বে, কমাইলে কমবে। সো এই থেকে এই দুইটা সে ইকুয়েশন দেখতে পারছে। এবং আরেকটা যেটা পারছে সেটা হলো এফ আর এর সাথে ইনভার্সলি প্রপোর্শনে তোমার একটা রিলেশন বিল্ড করে। ইনভার্সলি প্রপোর্শন, ওকে, ইনভার্স স্কয়ার, সরি, ইনভার্স স্কয়ারের সাথে তোমার ডিরেক্টলি প্রপোর্শনাল। সো এর মানে কি, এখানে Q1 আর Q2 কনস্ট্যান্ট, এর মানে হলো যখন আর অনেক বাড়াচ্ছ তখন এফ কমতেছে। ঠিক আছে, তো এগুলো কম্বাইন করেও একটা ফর্মুলা পাইছে যেটাকে আমরা কুলম্বস ল বলি। এটা এখন এটা তো পয়েন্ট চার্জ বলে, এটার ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারবো। ওকে, বাট মনে করো একটা পয়েন্ট চার্জ নাই, দেন আমরা কি করব? মনে করো পয়েন্ট চার্জ না, একটা ডিস্ট্রিবিউটেড চার্জ এরকম। ফর এক্সাম্পল, ওকে, লেট মি ড্র ইট। আমরা মনে করো যে একটা শেপ নিই, এর একটা, ওয়েট ওয়েট ওয়েট, ওকে ওকে ওকে, এই শেপটা ড্র করি। ওকে, সো এই মনে করো দুইটা শেপ আছে এখানে। এটা হলো একটা ডিস্ট্রিবিউটেড চার্জ, এই অবজেক্টের চারিদিকে চার্জ আছে, চার্জ আছে, চার্জ আছে। এই অবজেক্টেও মনে করো নেগেটিভ চার্জ আছে। এইটা আর ডিস্টেন্সে, সেন্টার টু সেন্টারের ডিস্টেন্স আর ডিস্টেন্সে একে অপর থেকে আলাদা করা হয়েছে। এটা Q1, এটা Q2 মনে করো। এখন আর যদি রিলেটিভলি স্মলার হয়, মানে ছোট হয়, তাহলে এটা অফকোর্স কুলম্বস ল কাজ করবে না, কারণ এটা পয়েন্ট চার্জ না। বাট আর যদি রিলেটিভলি অনেক অনেক বড় হয়, ফর এক্সাম্পল এইটা হলো তোমার আর্থ, আর এইটা নেপচুন টাইপের বা অন্য কোনো একটা গ্রহ টাইপ, গ্রহ নক্ষত্র যাই বলো না কেন, মনে করো এটার ভেতরকার ডিস্টেন্স অনেক অনেক বেশি, অনেক কিলোমিটার। সো এই সাইজ তখন এই ডিস্টেন্সের কাছে নেগলিজিবল। তখন আমরা এই জিনিসটাকে একটা পয়েন্ট চার্জ হিসেবেই দেখব। সেই ক্ষেত্রে আমরা এই কুলম্বস লটা কাজে লাগাতে পারবো যদি এইটা ডিস্টেন্সটা অনেক অনেক বড় হয়। ফর এক্সাম্পল, তুমি মনে করো একটা বল, ছোট একটা বল, বল তোমার হাতে আছে, আরেকটা বল তোমার আরেক বন্ধুর হাতে আছে, দুইজন পাশাপাশি দাঁড়ায় আছো। তো তোমাদের ভেতরকার ডিস্টেন্স অনেক কম। তো সেই ক্ষেত্রে তুমি কুলম্বস ল কখনোই খাটাইতে পারবা না। বাট ফর এক্সাম্পল, তোমার ওই বন্ধুটা বল নিয়ে ঢাকায় চলে গেল, তুমি আর তুমি খুলনাতে আছো, তোমাদের ভেতরকার ডিস্টেন্স কিন্তু অনেক অনেক বেশি বলের সাইজের তুলনায়, রাইট? তো তখন এই দুইটা বল একে অপরের সাপেক্ষে একটা পয়েন্ট চার্জ হিসেবে কল্পনা করা যাবে। এবং সেক্ষেত্রে তুমি যদি একটা বলে Q1 আর একটা বলে Q2 চার্জ থাকে, সেক্ষেত্রে তুমি কুলম্বস লটা খাটাইতে পারবা। এবং ইন দ্যাট কেস কুলম্বস ল ইকুয়ালস টু, অর্থাৎ F ইকুয়ালস টু K Q1 Q2 আর স্কয়ার, এটা হবে। এখন অনেক প্রশ্ন থাকতে পারে, যদি এই ইকুয়েশনটা একদম ফার্স্ট দেখে থাকো তাহলে হয়তো মনে হইতে পারে যে কেটা কি অ্যাকচুয়ালি। সো কেটা হলো একটা কনস্ট্যান্ট, যেটাকে বলে হলো তোমার, যেটাকে আমরা ডিনোট করি 1/4 পাই এপসাইলন দিয়ে। এপসাইলন হলো পারমিটিভিটি অফ এ মিডিয়াম। পারমিটিভিটি কি, এটা অ্যাকচুয়ালি একটু হায়ার কনসেপ্ট, এটা তোমাদের এখন দরকার নেই। বাট আমরা নর্মালি দেখবো যে এপসাইলনটা মানে মাধ্যমের উপর ডিপেন্ড করে। লাইক তুমি যদি বাতাসে বা ভ্যাকিউমের কথা চিন্তা করো, তখন আমরা এপসাইলনকে এপসাইলন নট বলি। নট মানে কোনো মাধ্যম, মানে লাইক ভ্যাকিউম অথবা এয়ার মাধ্যমে। সো ইন দ্যাট কেস একটা পারমিটিভিটির ভ্যালু আছে
এবং আমরা নর্মালি যে প্রবলেম সলভ করি সেক্ষেত্রে তোমার পারমিটিভিটি লাইক এপসাইলন নট ইউজ করা হয়, কারণ আমাদের মাধ্যম সবসময় এয়ার অথবা ভ্যাকিউম দেওয়া হয়। যদি না দেওয়া থাকে ইন দ্যাট কেস আমাদের পারমিটিভিটি বের করতে হয়, বাট এটা আই গেস যে আইজেস এমন দিবে না, বাট দিলেও প্যারা নাই, আমরা শিখে রাখতে পারবো। সো যদি তোমার ভ্যাকিউম বাদে অন্য কোনো মাধ্যম দেওয়া থাকে ইন দ্যাট কেস তোমার পারমিটিভিটির মান দেওয়া থাকবে। সো সেক্ষেত্রে তুমি এই ইকুয়েশনটাই বসাবা, ওই মান বসায় কে এর মানটা বের করবা। বাট নর্মালি তোমার এপসাইলন নট যদি থাকে, মানে ভ্যাকিউম অথবা এয়ার এর কথা যদি বলি, তাইলে আমরা কে এর মান পাই 10 নিউটন তোমার মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। কারণ কি কে ইকুয়ালস টু এই যে এফ আর স্কোয়ার বাই কিউ1 কিউ2, সো এখান থেকে আমরা এককটা বের করে নিতে পারবো ইজিলি। ও আই গেস 19 না, এটা হলো 9, সরি, এটা একটু একটু ভুল গেছে, এটা কারেকশন করতে দাও। ওকে, সো কে এর মান হলো 10 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। সো এটা তোমার এপসাইলন নটের মান থেকে এপসাইলন নটের মান যদি ইনপুট করো এখানে পেয়ে যাবা। সো এটা নাথিং এ বিগ ডিল। তো আমরা একটু কিছু কন্ডিশন নিয়ে কথা বলি এখন। ফর এক্সাম্পল, আমরা যখন তোমার গ্র্যাভিটেশনাল ফোর্স নিয়ে কথা বলেছি তখন দেখবা সবসময় দুইটা ম্যাসের ভিতরে গ্র্যাভিটেশনাল ফোর্সটা অ্যাট্রাকটিভ, মানে অ্যাট্রাক্ট করে একে অপরকে, দুইটা মাস। বাট আমরা যখন এই ইলেকট্রিক ফোর্স নিয়ে কথা বলবো, কুলম্ব ফোর্স নিয়ে কথা বলবো, তখন দেখবা যে পজিটিভ চার্জ যদি দুইটা, মানে লাইক চার্জ যদি থাকে দুইটাই পজিটিভ, দেন রিপেল করবে অর্থাৎ বিকর্ষণ করবে, এবং যদি অপোজিট চার্জ থাকে তাহলে অ্যাট্রাক্ট করবে। তাহলে আমরা কি বুঝতে পারতেছি যে তোমার ইলেকট্রিক তোমার ফোর্সটা আছে এটা রিপালসিভ অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাট্রাকটিভ, এটা ডিপেন্ড করে তোমার চার্জের উপরে। আর যেটা তোমার গ্র্যাভিটেশনাল ফোর্সটা দেখবা যে তোমার মিডিয়াম ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ তুমি যে কোনো মিডিয়ামেই তুমি ওইটা বের করো না কেন, জি এর মান অলওয়েজ কনস্ট্যান্ট, বাট কে এর মান দেখবা যে মাধ্যমের উপরে নির্ভর করতেছে, অর্থাৎ কে এর মান কখনোই তোমার ইন্ডিপেন্ডেন্ট অফ মিডিয়াম না, অর্থাৎ এটা ডিপেন্ডস অন মিডিয়াম। সো এই ছোট ছোট জিনিসগুলা তোমার মাথায় রাখতে হবে। আর যে সিমিলারিটি গুলো আছে তোমার গ্র্যাভিটেশনাল ফোর্সের সাথে, সেটা হলো যে দুইটাই তোমার ইনভার্স স্কোয়ার ল মানে ফলো করে, লাইক 1/r² সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। সো এই দুইটা মাথায় রাখবা। আরেকটা জিনিস, যদি দেখো যে চার্জ তোমার মুভিং চার্জ, মানে চার্জ স্টেশনারি না, মুভ করতেছে, তাইলে কিন্তু আমরা কুলম্বস ল খাটাইতে পারবো না। লাইক আমরা এখানে খাটাইছি কারণ প্রত্যেকটা চার্জ কিন্তু স্থির অবস্থায় আছে, মানে স্টেশনারি চার্জ। তো স্টেশনারি চার্জের ক্ষেত্রে আমরা এটা কাজে লাগাইতে পারবো, বাট এমনি নর্মালি পারবো না। আর আরেকটা ফ্যাক্ট, সেটা হলো তোমার ফোর্স সবসময় উম কাজ করে এই যে, দেখবা যে সেন্টার টু সেন্টারের যে লাইনটা আমরা ড্র করছি না, লাইন জয়নিং টু চার্জ, সেন্টার টু সেন্টার, এই লাইন বরাবরই সবসময় ফোর্স কাজ করবে। এটা আমরা আরেকটু দেখি, ভালোভাবে বোঝার চেষ্টা করি। এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, কারণ অনেক ক্ষেত্রে এটা নিয়ে তোমাদের কনফিউশন ফেলে দিতে পারে। ওয়েট, সো তোমার যদি এরকম অবজেক্ট থাকে, এরকম এগুলা সেন্টার থেকে সেন্টারের যে ডিস্টেন্সটা আমরা নিব সেটা মেজার করবো সবসময় সেন্টার টু সেন্টার। এবং যে ফোর্সটা কাজে লাগবে, মনে করো এটা পজিটিভ চার্জ, এটা পজিটিভ চার্জ, তাহলে এই ফোর্সটা অপোজিট টু দ্য লাইন জয়নিং তোমার টু চার্জেস, তার মানে এইদিকে কাজ করবে। মনে করো এটা Q2 চার্জ, এটা Q1 চার্জ, তাহলে এটাকে আমরা বলবো ফোর্স অন Q2 বাই Q1। ঠিক আছে, মানে Q2 চার্জের উপরে Q1 চার্জ দ্বারা ফোর্স, এজন্য 2 1 এভাবে লিখি, বাট তুমি ডিফারেন্ট ভাবে লিখতে পারবো, প্যারা নেই। সো এটা হলো K Q1 Q2 বাই r², এবং এটার দিক হলো এই যে, এটা যদি পজিটিভ ধরো, সো পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর, আর ওইটা অপোজিট দিকে কাজ করবে, নেগেটিভ আই ক্যাপ। সো আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এগুলো তো আই গেস তোমরা ভেক্টরের চ্যাপ্টারেই পড়ছো, সো এইগুলো আমি বেশি ডিটেইলসে যাচ্ছি না। আরেকটা পয়েন্ট, সেটা হলো তোমার যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা, এটা সবসময় কনজারভেটিভ ফোর্স। কনজারভেটিভ ফোর্স মানে কি, F ইকুয়ালস টু এই
ইলেকট্রিক ফোর্সটা কনজারভেটিভ ফোর্স, কনজারভেটিভ অর্থাৎ এটা তোমার প্যাথ ডিপেন্ডেন্ট না। মনে করো যে কিছু কিছু ফ্রিকশনের মতো যে সকল ফোর্স আছে এগুলা তুমি কত ডিস্টেন্স কভার করতেছো এটার উপর ডিপেন্ড করে, বাট কিছু কিছু ফোর্স আছে যেগুলো ডিস্টেন্সের উপরে তোমার ডিপেন্ড করে না, ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টের ভিতরে যে তোমার মিনিমাম ডিসপ্লেসমেন্টটা ওইটার উপর ডিপেন্ড করে। সো সবসময় মনে রাখবা যে কনজারভেটিভ ফোর্স মানে ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টের উপরে নির্ভর করতেছে, ইনিশিয়াল আর ফাইনাল এই দুইটা পয়েন্টের উপরে এই জিনিসটা নির্ভর করবে, এই জন্য এটাকে বলে কনজারভেটিভ ফোর্স। আই থিঙ্ক যে আমরা মোটামুটি কুলম্বস লটা কভার করতে পারছি। জাস্ট অন মোর থিং টু অ্যাড, যদি তোমাকে দেখবা অনেক ক্ষেত্রেই বলবে যে এফ আর আর এর ভিতরে একটা গ্রাফ আঁকো, সো এইটা হলো ইনভার্স স্কয়ার লর গ্রাফ হবে, তো সেইরকম হবে। যদি এটা এক্স অ্যাক্সিসে তুমি আর ইনপুট করো এবং ওয়াই অ্যাক্সিসে এফ ইনপুট করো, সো এটা এরকম গ্রাফ হবে, কারণ এফ আর এর সাথে তোমার স্কোয়ারের রিভার্স। ওকে, সেই গ্রাফটা মাথায় রাখবে, এই গ্রাফটা ইম্পর্টেন্ট। এরপরে আমরা নেক্সট যে জিনিসটা পড়বো সেটা হলো প্রিন্সিপাল অফ সুপারপজিশন। এটা কি? মনে করো যে এখানে Q1 চার্জ, Q2 চার্জ, সবগুলো পয়েন্ট চার্জ, প্লাস Q2 মাইনাস Q3, সো প্লাস Q4, এরকম অনেকগুলো চার্জ আছে। আমাদের বলবে যে এটা এ পয়েন্টে তোমার টোটাল ফোর্সের মান কত, টোটাল ফোর্স, নেট ফোর্স এই মান কত এ পয়েন্টে। ওকে, সেটা যদি থাকে তাহলে ইন্ডিভিজুয়ালি আমরা প্রত্যেকটা পয়েন্ট থেকে ডিস্টেন্স বের করব। মনে করো এটা R1, মনে করো এটা R2, মনে করো এটা R3, এটা R4, সো এই সবগুলা ডিস্টেন্স বের করে আমরা তারপরে ফোর্স হলো F1 ইকুয়ালস টু সরি F net ইকুয়ালস টু F1 প্লাস F2 ভেক্টোরিয়ালি অ্যাড করব, মানে ভেক্টরকে মাথায় রেখে F3 প্লাস F4। এই জিনিসটাকে আমরা বলি প্রিন্সিপাল অফ সুপারপজিশন। ওকে, সো আমরা যদি এটাকে জেনারেলাইজ ভাবে বলতে চেষ্টা করি, প্রিন্সিপাল অফ সুপারপজিশন হবে F net ইকুয়ালস টু F1 প্লাস F2 প্লাস F3, এভাবে চলতে থাকবে যতক্ষণ না শেষ চার্জটা তোমাদের আসছে। সো এইভাবে n তম চার্জ পর্যন্ত চলতে থাকবে, যে এটাই হলো তোমার প্রিন্সিপাল অফ সুপারপজিশন, মানে অনেকগুলো চার্জের জন্য তোমার ফোর্স ক্যালকুলেট করা। খুবই সিম্পল, বাট একটা নতুন নাম দেওয়া হয়েছে। এখানে দেখো একটা পলিগন টাইপ নিউমেরিক্যাল দেওয়া আছে, যেটা হলো তোমার কমন একটা প্রবলেম দেখবা, সব জায়গায় দেখতে পারবা। এখানে কোশ্চেন হলো, এটা হলো একটা সমবাহু ত্রিভুজ, এই ত্রিভুজের তিনটা ভার্টেক্সে এ বি সি তে তিনটা সিমিলার কাইন্ড অফ চার্জ ইনপুট করা হয়েছে। এখন বলতেছে যে ফাইন্ড এফ নেট অন চার্জ অ্যাট ভার্টেক্স সি, মানে সি পয়েন্টে, তোমার এই সি পয়েন্টটাতে অন্য দুইটা চার্জের কারণে একটা ফোর্স থাকবে, ওর নেট ফোর্স অর্থাৎ নেট যে ফোর্সটা থাকবে ওইটা ক্যালকুলেট করতে হবে। এখন এটা একটু পজ করে তোমরা ট্রাই করার, মানে একটু জাস্ট চেষ্টা করো, দেখো পারো কিনা। আই গেস তোমরা চেষ্টা করছো, আর না পেরে থাকলে সমস্যা নাই, আমি একটু বোঝানোর ট্রাই করি এখানে। ওকে, সো দেখো সি পয়েন্টটাতে কিউ, এ পয়েন্টের যে চার্জ আছে ওর জন্য একটা ফোর্স এইদিকে কাজ করতেছে, রিপেল করবে, কারণ দুইটাই পজিটিভ, রাইট? এইদিকে আরেকটা কাজ করতেছে। আমরা একটু আলাদাভাবে একটু দূরে যে ওই দুইটা ফোর্সকে দেখি। তো এটা হলো সি পয়েন্ট, দুইটা ফোর্স এই যে, একটা হলো এফ অন সি, সি পয়েন্টে বি এর কারণে, আরেকটা হলো সি পয়েন্টে এ এর কারণে। তো এই দুইটা ফোর্স আছে। এখন দুইটা ফোর্সের ভ্যালু ম্যাগনিটিউড কিন্তু সেম, কারণ কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার, রাইট? জাস্ট আমরা এটা ম্যাগনিটিউড নিয়ে কথা বলতেছি, কারণ ডিরেকশনটা কিন্তু আমরা অলরেডি দেখাই দিচ্ছি আলাদাভাবে। সো এই জন্য আমরা ম্যাগনিটিউড নিয়ে কথা বললেই প্রবলেমে হয়ে যাবে, আর ডিরেকশন যেহেতু আমরা আলাদাভাবে বলে দিব। সো দেখো এই দুই ফোর্সের ভেতরে তোমার অ্যাঙ্গেল কত এটা বের করতে পারবে না? আই গেস এটা খুবই সহজ। তোমরা সবাই জানো যে এইটা 60 ডিগ্রি, কারণ এটা সমবাহু ত্রিভুজ, এই জন্য
এইটারই এক্সটেন্ডেড ভার্সন, বাহু জাস্ট এক্সটেন্ড করা হয়েছে, এই জন্য এটাও 60 ডিগ্রি হবে। খুবই সিম্পল একটা ম্যাথমেটিক্যাল ইনটিউশন। তো এখানে এটা 60 ডিগ্রি হবে, এবং তোমার দুইটা ফোর্সের মান কিন্তু সেম, কারণ ডিস্টেন্স সেম, আর মান চার্জের মানও সেম। এই জন্য মনে করো যে হিসাবের সুবিধার্থে আমরা দুইটাকে এফ ধরতেছি। জাস্ট এফ, এফ এর মানটা আমরা অলরেডি জানি। So, এই দুইটার আমরা ভেক্টোরিয়ালি যদি অ্যাড করতে চাই, আমরা জানি যে এর মাঝামাঝি দিয়ে কিছু একটা হবে, রাইট? আমরা ভেক্টরের ফর্মুলা ইউজ করতে পারবো, এটাই হবে এফ নেট। এবং এইটা যদি থেটা হয়, এই থেটার মান আমরা বলে দিতে পারলে দিকটাও আমরা বলা হয়ে যাবে। সো মান দিক দুইটাই বলে দেওয়া হবে। তাহলে আমাদের ভেক্টরের ফর্মুলা থেকে আমরা জানি এফ নেট হবে এখানে রুট ওভার এফ স্কোয়ার প্লাস 2f ইন্টু এফ ইন্টু cos 60, রাইট? সো এখান থেকে আমরা যদি বের করতে চাই, দেখবা যে রুটের ভিতরে থাকবে 3f² এবং ওখান থেকে তোমার √3f, রাইট? তো এটা সিম্পল ক্যালকুলেশন। এবং আমরা যদি থেটাটা বের করতে চাই, এটা কিন্তু আমরা জাস্ট ইনটিউশন দিয়ে বের করতে পারবো। দেখো দুইটাই সেম ফোর্স, তাহলে এর মাঝখান দিয়ে যেটা যাবে হুবহু মাঝামাঝি বরাবর যাবে, অর্থাৎ 30 ডিগ্রি। থেটার মান হবে কি 30 ডিগ্রি। সেই প্রবলেমটা আমরা সলভ করে ফেললাম। আমরা জাস্ট বলে দিব যে নেট যে ফোর্স ওইটা হলো √3 × f, আর এখানে f এর মানটা বসাবো। f এর মানটা কি, ওই যে উপরেই পাইছি k^2/a², এবং এর দিকটা হলো তোমার বিসি বিসি লাইন থেকে 30 ডিগ্রি নিচে। বিসি বরাবর এবং বিসি থেকে 30 ডিগ্রি নিচে। ওকে, নিচের দিকে। ওকে, আই থিঙ্ক এই প্রবলেমটা সবাই বুঝছে। এরকম বেশ কিছু প্রবলেম তোমাদের থাকতে পারে প্রবলেম সলভিং এর ক্লাসে। তোমাদের এই অনেক রকম পলিগনাল তোমার যে কোশ্চেন গুলো আছে নর্মালি আমরা ইউজ করি, ওগুলা সলভ করানো হবে আই গেস। সো আমরা পরের থিওরিটাতে জাম্প করি, অনেকগুলো থিওরি পড়তে হবে আমাদের। সো থার্ড চার্জ ইন ইকুইলিব্রিয়াম টাইপ, এটা কি? খুবই সিম্পল। মনে করো একটা চার্জ কিউ, একটা মনে করো এখানে 4q চার্জ, দুইটাই পয়েন্ট চার্জ, এবং দুইটার ভিতরকার ডিস্টেন্স দেওয়া আছে মনে করো এল। ওকে, সো আমাদের বলা আছে যে একটা থার্ড চার্জ, যে কোনো চার্জ হইতে পারে, থার্ড চার্জ আমরা কোথায় যদি রাখি মানে ইনপুট করি, তাহলে সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকবে। অর্থাৎ এই লাইন বরাবরই হইতে হবে কিন্তু, ঠিক আছে? এই লাইন বরাবর কোথায় আমরা একটা থার্ড চার্জ ইনপুট করলে এই সিস্টেমটা ইকুইলিব্রিয়ামেই থাকবে। ইকুইলিব্রিয়াম মানে কি, নেট ফোর্স সিস্টেমের উপর 0 হবে। ফর এক্সাম্পল তুমি মনে করো যে একটা চার্জ কিউ রাখতেছো এখানে, মনে করো এই যে কিউ থেকে এটার ডিস্টেন্স এক্স, সো 4q থেকে হবে l-x ডিস্টেন্স। তাহলে আমরা যদি কিউ এর উপরে তোমার ফোর্স হিসাব করি, সুবিধার জন্য ধরে নিলাম এটা পজিটিভ চার্জ, এই কিউ এর মান হলো পজিটিভ। সো এটা আমরা ধরে নিতে পারি। এটা জাস্ট আমরা তোমার নর্মালি যখন এই টাইপের প্রবলেম করি, তখন আমরা যে থার্ড চার্জটা ধরি এটা তোমার একক চার্জ এবং পজিটিভ চার্জ হিসেবে ধরি। বাট এটা যদি চেঞ্জ করে ধরতে চাও ধরতে পারো, তেমন কোনো চেঞ্জ আসবে না। সো ছোট কিউ এর কারণে, জাস্ট কিউ এর কারণে এই কিউ এর উপরে চার্জ হবে F1 হবে তোমার, দুইটাই রিপালসিভ ফোর্স। সো কে কিউ কিউ বাই x², F2 হবে কে ওয়েট সরি, ওকে, সো 4q ইন্টু কিউ বাই l-x²। ওকে, সো আমরা বলছি কি ইকুইলিব্রিয়ামে থাকবে তোমার সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকতে হলে কি হবে, F1 আর F2 সেম হইতে হবে। যদি সেম হয় তাইলে একে অপরকে রিপালসিভ ফোর্সটা নিউট্রাল করে দিবে। সো এই যে পজিটিভ যে বড় কিউটা আছে, মানে থার্ড যে চার্জটা আনতেছি, ওইটা তাহলে স্থির অবস্থায় থাকবে, অর্থাৎ ইকুইলিব্রিয়ামে থাকবে। So, আমাদের তো এটাই জিজ্ঞেস করা হয়েছে, রাইট? সেই দুইটাকে আমরা ইকুয়েট করে দিব। কে কিউ কিউ বাই x² ইকুয়ালস টু কে 4q বড় কিউ বাই l-x হোল স্কয়ার।
তো এখান থেকে কে কে কাটা গেল, কিউ কিউ কাটা গেল, বড় কিউ কাটা গেল এখান থেকে। সো আমরা পাচ্ছি এল মাইনাস এক্স বাই এক্স এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 4, রাইট? সো এটাকে যদি আমরা লিখি এল মাইনাস এক্স বাই এক্স, এটা হলো প্লাস মাইনাস 2। সো মাইনাস দিলে দেখবা যে এটা মিলে না, নেগেটিভ আসে, ডিসটেন্স নেগেটিভ হইতে পারে না। সো পজিটিভ দিয়ে ধরি আমরা, এল মাইনাস এক্স বাই এক্স ইকুয়ালস টু 2। সো L minus x equals to 2x, L equals to 3x, x equals to L by 3. This is our answer. Okay, I think হ্যাঁ। ওকে, সো এই কোশ্চেনটার অ্যান্সার হলো তাইলে L by 3। তার মানে x এর মান যদি L by 3 হয়, তাহলে কিউ চার্জটা ইকুইলিব্রিয়ামে থাকবে। সো এটা খুবই একটা স্ট্যান্ডার্ড প্রবলেম, এটা নর্মালি মাঝে মাঝে করা হয়। সো এই ধরনের প্রবলেম যদি আসে, সেম জাস্ট আমি যেমন ভাবে বললাম যে ইকুয়েট করে দিবে, এমন ভাবে জাস্ট ফোর্স গুলা বের করে সেম ভাবে যদি তো করতে পারো, কোনো ভুল যাওয়ার সম্ভাবনা নাই, আই গেস। সো আমরা এখানে একটা প্রবলেম দেখতে পাচ্ছি, এটা নর্মালি একটা ক্লাসিক প্রবলেম হিসেবে মানা হয়, কজ এখানে তোমার ফিজিক্স অলিম্পিয়াড বলো অথবা জুনিয়র সায়েন্স বলো অথবা একাডেমিক্যালি যদি কোনো প্রবলেম সলভ করতে যাও স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে, তুমি দেখবে অনেক ক্ষেত্রে অন্যান্য বিভিন্ন চ্যাপ্টারের সাথে কম্বাইন করে প্রবলেম আসতে পারে। সো এই প্রবলেমটা এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ, এটা হলো সিম্পল হারমোনিক মোশনের সাথে কম্বাইন করে স্ট্যাটিক ইলেকট্রিসিটির কনসেপ্টটা দিয়ে একটা কোশ্চেন বানানো, এবং এটা খুবই পপুলার একটা কোশ্চেন, এবং আমি অনেকবার আমার পরীক্ষার সময় পেয়েছি এই কোশ্চেনটা। সো আমি চাই তোমরা একটু পজ করে এই কোশ্চেনটা সলভ করার ট্রাই করো। যদি না পারো প্রবলেম নাই, আমি দেখাই দিব কিভাবে সলভ করতে হয়, বাট এটা জাস্ট একটু ট্রাই করা দরকার। সো আমি প্রবলেম স্টেটমেন্টটা একটু ক্লিয়ার করে বুঝাই। এখানে দেখো দুইটা চার্জ আছে, একটা কিউ চার্জ যেটা 1 নাম্বার চার্জ হিসেবে বলা আছে, আর একটা 2 নাম্বার চার্জ সেটাও প্লাস কিউ চার্জ, এবং এদের মাঝখান বরাবর, অর্থাৎ প্রথম চার্জ থেকে এ দূরত্বে এবং সেকেন্ড চার্জ থেকেও এ দূরত্বে ছোট কিউ চার্জ অবস্থান করছে, এবং এই কিউটা ইকুইলিব্রিয়াম পজিশনে আছে। ওকে, এখানে দেখো, এখানে বলা আছে যে এই ছোট কিউটা ইকুইলিব্রিয়াম, মানে এই ছোট কিউ এর উপরে নিট বল 0। এখন প্রবলেমে বলা আছে if q is slightly displaced along the line joining on and to towards any of the charge, ফর এক্সাম্পল মনে করো যে কিউটাকে হালকা করে এইদিকে ডিসপ্লেস করা হলো 2 নাম্বার চার্জের দিকে x পরিমাণ, x টা অনেক ছোট, স্লাইটলি বলা আছে না, এই জন্য সবসময় মনে রাখতে হবে এই x টা হলো একটু স্লাইটলি, মানে অনেক কম এর থেকে। ওকে, সো এটা হইলে কি হবে, ফর এক্সাম্পল মনে করো যে এই পজিশনে আছে এই চার্জটা, যেখানে x টা অনেক ছোট, তাহলে এই প্লাস কিউ এর কারণে এটাও যেহেতু একটা প্লাস চার্জ, বড় কিউ এর কারণে এইদিকে একটা তোমার ফোর্স থাকবে যেটা রিপালশন ফোর্স, আর এই এই 1 নাম্বার চার্জের কারণেও একটা রিপালশন ফোর্স থাকবে। বাট এই 2 নাম্বার চার্জ থেকে যেহেতু একটু বেশি কাছে এই ছোট কিউটা, এই জন্য এইটাকে যদি F2 ধরা হয়, এই F2 এর মানটা F1 এর থেকে একটু বড় হবে, রাইট? কারণ 2 নাম্বার চার্জ থেকে একটু একটু কাছাকাছি, তোমরা বুঝতেই পারছো, আর এর মান যেহেতু কম, এই জন্য এফ এর মান একটু বেশি হবে। সো তাহলে এই পজিশনে যখন থাকবে তখন কি হবে, তখন এই F2 বড় হওয়ার কারণে এইটা আবার এইদিকে চলে আসবে, রাইট? এইদিকে চলে আসবে, F2 বড় হওয়ার কারণে এইদিকে একটা অ্যাক্সেলারেশন থাকবে, অ্যাক্সেলারেশন থাকার কারণে একটা ভেলোসিটি হবে, ভেলোসিটি হওয়ার কারণে এইদিকে চলে আসবে। So, এইরকম একটা পজিশনে এসে আবার নিট ফোর্স 0 হয়ে যাবে, বাট ভেলোসিটি কিন্তু 0 হবে না, এখানে ভেলোসিটি ইজ নট ইকুয়ালস টু 0, কজ তোমরা এখানে একটা অ্যাক্সেলারেশন নিয়ে আসতেছিল যেটা আস্তে 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 কমতেছে, বাট এখানে ভেলোসিটি 0 হবে না। এই জন্য ভেলোসিটি 0 হওয়ার না কারণে এই কিউ চার্জটা এই দিকেও যাবে, রাইট? ভেলোসিটি যতক্ষণ না 0 হচ্ছে, মনে করো এই পজিশনে এসে ভেলোসিটিটা আবার 0 হয়ে গেল, এই পজিশনে 0 ছিল, মাঝখানে এসে ইকুইলিব্রিয়াম পজিশনে এসে 0 নেই, আবার এখানে এসে 0। সো এটা ব্যাক অ্যান্ড ফোর্থ মোশন করবে, অর্থাৎ টু অ্যান্ড ফ্রো যে মোশনটা আমরা বলি সিম্পল হারমোনিক। সো এইটা একবার এইদিকে যাবে, একবার এইদিকে যাবে, এভাবে চলতে থাকবে। তার মানে এটা সিম্পল হারমোনিক মোশন এসএইচএম করবে।
এটুকু আই থিঙ্ক যে সবাই বুঝতে পারছি, রাইট? সো এখন আমরা প্রবলেমটা সলভ যদি করতে চাই, ওয়েট, লেট মি মেক ইট ক্লিয়ার। ওকে, ওকে, যাই হোক, সেখানে একটু প্রবলেম হচ্ছে, যাই হোক। সো আমরা যদি এইটা এক্স দূরত্ব এই পাশে নেই টু চার্জের দিকে, তাহলে এই দূরত্বটা কত হবে? এ মাইনাস এক্স, রাইট? আর এই দূরত্বটা কত হবে? এ প্লাস এক্স, এবং এফ টু এর মান এফ ওয়ান এর থেকে বড় হবে। সো এফ নেট কত হবে তাহলে ওই পজিশনে? এফ নেট, সরি, সো আমাদের ওখানে দেখতে পাচ্ছি যে এফ নেট অন কিউ চার্জ ইজ ইকুয়ালস টু এফ টু মাইনাস এফ ওয়ান, রাইট? সো এফ টু এর মান কত হবে? কে কিউ কিউ বাই এ মাইনাস এক্স হোল স্কোয়ার মাইনাস কে কিউ কিউ বাই এ প্লাস এক্স হোল স্কোয়ার, রাইট? সো এখান থেকে দেখো আমরা কি কমন নিতে পারছি? কে কিউ কিউ কমন নিতে পারছি এখানে, তাহলে কি থাকে আমাদের? এ মাইনাস এক্স তার হোল স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ প্লাস এক্স তার হোল স্কোয়ার, এটা। এখন আমরা একটু সামনে প্রসিড করি, এখান থেকে জাস্ট ক্যালকুলেশনটা করলে আসবে কি? দেখো নিচে হলো এ মাইনাস এক্স তার হোল স্কোয়ার আর উপরে এ প্লাস এক্স তার হোল স্কোয়ার, সরি, এ প্লাস এক্স তার হোল স্কোয়ার, আর উপরে থাকবে এ প্লাস এক্স হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস এক্স হোল স্কোয়ার, রাইট? সেইটা দেখো তো আমরা একটা ফর্মুলাতে আনতে পারছি না? উপরে যেটা, ওইটা হলো একটা ফোর এ বি এর ফর্মুলা না? সো বীজগণিতের একটা, আমরা অ্যালজেব্রা জাস্ট একটা ফর্মুলা, ফোর এক্স, এবং এটাকে যদি আমরা করি দেন আমরা পাবো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যার হোল স্কোয়ার, রাইট? সেই ফর্মুলাটা যখন আচ্ছা করলাম আমরা, দেন হলো আমরা একটা অ্যাজাম্পশন ধরবো, যেহেতু এক্স তোমার এর থেকে অনেক অনেক ছোট, অনেক বড় হলে কিন্তু এটা হবে না। এখানে বলাই আছে ওখানে এফ কিউ নট ইজ স্লাইটলি ডিসপ্লেসড, এই কথাটা দেখছো? এই যে স্লাইটলি, স্লাইটলি বলা আছে। সো স্লাইটলি মানে তোমার এক্স হলো অনেক অনেক ছোট এর থেকে তুলনায় ওটা নেগলিজিবল। সো এখানে আমরা যদি এক্স হলো অনেক অনেক ছোট হয় এক্স স্কোয়ার, তাহলে আরো অনেক অনেক বেশি ছোট এর থেকে, রাইট? এ স্কোয়ারের থেকে। সো এই নিচের এই টার্মটাকে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এইটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি লিখতে পারি এ স্কোয়ার, এটা কোনো ভুল নাই। সো কে কিউ কিউ ইন্টু নিচে, আচ্ছা নিচে আসবে এ টু দি পাওয়ার ফোর, আর এখানে ফোর এ এক্স। সো এখান থেকে আমরা যদি এটাকে আরেকটু সিম্পলিফাই করি তাহলে আসবে কি? দেখো তোমার কে কিউ কিউ নট, ওখানে তোমার ফোর তো রয়ে গেছে, ফোর, আর নিচে হলো এ ইন্টু কি থাকবে তোমার? মাইনাস, আচ্ছা সরি, প্লাস এক্স, আচ্ছা ওয়েট, এক্স। এখন আমরা দেখো একটা, প্রথমে আমরা কি করছিলাম? ভেক্টোরিয়ালি অ্যাড করছি না? হ্যাঁ, ভেক্টোরিয়ালি অ্যাড করে তোমার, সরি, সো এখানে আমরা দেখো এটা আমরা জাস্ট ভেক্টোরিয়ালি যদি চিন্তা করি, যদি এফ নেটটা ভেক্টোরিয়ালি চিন্তা করি, এফ নেটের দিক দেখো কোন দিকে, এটা একটু জুম করি। এফ নেট কিন্তু তোমার এই দিকে, এক নাম্বার চার্জের দিকে, কিন্তু আমরা প্রথমে কিউ চার্জটাকে ডিসপ্লেস করেছি দুই নাম্বার চার্জের দিকে, এক্স এর দিক এইদিকে ছিল আর এফ নেটের দিক এইদিকে ছিল, রাইট? সো দুইটার দিক কিন্তু ডিফারেন্ট, রাইট? সো ভেক্টোরিয়ালি যদি বলি একটা আরেকটার সাথে নেগেটিভ থাকবে। সো এখানে যে এক্সটা আসছে আমাদের, এটা অ্যাকচুয়ালি যদি আমি ভেক্টোরিয়ালি রিপ্রেজেন্ট করি এফ নেটটাকে, এফ নেট, তাহলে এক্সটা আগে নেগেটিভ আসবে, রাইট? সো দেখো আমরা এবার এটাকে এসএইচএম এর ফর্মুলার সাথে তোমার
কম্পেয়ার করব। HSM কি বলে, এফ ইকুয়ালস টু এফ, তোমার আচ্ছা সরি সরি এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স, রাইট? এটা হলো এসএইচএম এর ফর্মুলা আমাদের। সো এইটার সাথে যদি আমরা এই যে উপরের এফ নেটটাকে কম্পেয়ার করি, তাহলে কি দাঁড়াবে? ওইটাকে এই সেম ভাবে যদি লেখার চেষ্টা করি, তাহলে দাঁড়াবে এফ ইকুয়ালস টু তোমার মাইনাস কে কিউ কিউ নট, এখানে একটা 4/a ইন্টু এক্স, রাইট? সো এই যে টার্মটা আমরা পাচ্ছি এক্স এর সাথে, এটাই আমরা কে হিসেবে ধরতে পারি। যদি ওটার সাথে কম্পেয়ার করি, তাহলে আমরা এইটা এই ফর্মুলার মাধ্যমে ফার্স্টে তো আমরা দেখাচ্ছি, এই ফর্মুলার মাধ্যমে আমরা ফার্স্টে তো দেখাচ্ছি যে এটা এসএইচএম করতেছে, কারণ এই যে আমাদের এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স এর সাথে সম্পূর্ণ মিলে যায়। ফর্মুলাটা মিলে গেলে এটা এসএইচএম করতেছে, আমরা শিওরলি বলতে পারবো। এবং যেহেতু টাইম পিরিয়ডও বের করতে বলছে, টাইম পিরিয়ড কি এসএইচএম এর? 2π√ওভার তোমার এখানে m/k, রাইট? সো এখানে আমরা m অলরেডি জানি, এটার এম জানি। আচ্ছা, এম এর মানটা এখানে দেওয়া নেই, সো এটা এম এর মান দেওয়া থাকবে, প্রশ্নে হয়তো দেওয়া ছিল। এই কিউ এ এম এর মানটা মনে করো দেওয়া আছে। সো দেওয়া থাকলে আমরা ওইটা এম এর মানটা যদি ধরি জাস্ট এমই, তাহলে এম এইটা, আর নিচে তোমার কি আসবে? নিচে ওই যে কে এর মানটা 4k কিউ নট বাই এ, ওইটা জাস্ট ইনপুট করবা, 4k কিউ নট, আর উপরে চলে যাবে এ। সো এখানে কে এর মান কত? কে এর মান অ্যাকচুয়ালি যদি এটা ভ্যাকিউম মিডিয়াম হয়, 9 × 10⁻৯ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। সো আই থিঙ্ক এটা ক্লিয়ার। এরকম প্রবলেম যদি আসে তোমরা সলভ করতে পারবা, এবং এই লেভেলের প্রবলেমগুলা আমাদের অনেক ক্ষেত্রে আসতে দেখা যায়। সো এটা মাথায় রাখবা, বাসায় একটু ট্রাই করবা। যদি সলভ করতে পারো কংগ্রাচুলেশনস, না হইলেও প্যারা নাই, এটা শিখে নিবা। ওকে, সো ইলেকট্রিক ফিল্ডের কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। এটা একটা ইমাজিনারি কনসেপ্ট বলতে পারো, বাট তোমার ফার্স্টে দেখতে পাচ্ছা, কালারটা চেঞ্জ করে দিই, প্লাগ করি। ওকে, সো ইলেকট্রিক ফিল্ড আসলে কি? এর আগে বুঝতে হবে যে কিছু ইনফরমেশন, যেমন আমরা যদি কোনো চার্জ নিয়ে কথা বলি, আমাদের ধরে নিতে হবে ওই চার্জটা একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করে ওর অ্যারাউন্ডে। সো মনে করো আমরা একটা পজিটিভ চার্জ নিয়ে কথা বলতেছি। So, আমাদের অ্যাজাম্পশন না, আমাদের ইলেকট্রিক ফিল্ডটা হলো এই চার্জের প্লাস চার্জ থেকে সবসময় ইলেকট্রিক ফিল্ড বাইরের দিকে হবে। এখন এইগুলা কিভাবে বের করা হলো এটা আমি বলবো। আর নেগেটিভ চার্জ থেকে সবসময় ভিতরের দিকে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হবে। ইলেকট্রিক ফিল্ড একটা ভেক্টর কোয়ান্টিটি, সো এটার ডিরেকশন থাকবে, একটা মানও থাকবে। সো এটা অ্যাকচুয়ালি কিভাবে আমরা বলতে পারলাম যে এটা প্লাস চার্জ থেকে বাইরের দিকে যায় এবং নেগেটিভ চার্জ থেকে এটা ভিতরের দিকে যায়, রাইট? সো আমরা যখন একটা মনে করো কিউ চার্জের অ্যারাউন্ডে আশেপাশে একটা টেস্ট চার্জ, মনে করো একটা কিউ নট টেস্ট চার্জের একটা বৈশিষ্ট্য হলো এটা তোমার এর নিজস্ব কোনো লাইক ফিল্ড থাকবে না, প্লাস হলো এটা হলো তোমার নেগলিজিবল পরিমাণ চার্জ ক্যারি করে। সো এটাকে এই জন্য টেস্ট চার্জ বলা হয়, যেটা ওই সিস্টেমে কোনো ইফেক্ট রাখবে না, নিজের স্বকীয় কোনো ইফেক্ট টাইপ। তো যাই হোক, আমরা কিউ নটকে বিভিন্ন জায়গায় ইনপুট করে দেখলাম। আচ্ছা, যে হলো ইলেকট্রিক ফিল্ডের কনসেপ্ট আবিষ্কার করছে, সে দেখছে যে এখানে যদি এই কিউ নট চার্জটা রাখা হয়, তাহলে এই প্লাস চার্জ থেকে এটা দূরে সরে, কারণ টেস্ট চার্জ পজিটিভ ধরা হয় সবসময়। আচ্ছা, সো দূরে চলে যাচ্ছে, এবং এখানে যদি রাখি সেম ভাবে দূরে চলে যাচ্ছে, এখানে যদি রাখি সেম ভাবে দূরে চলে যাচ্ছে ফোর্সের কারণে সেম ভাবে। So, এই অবজারভেশন থেকে সে দেখতে পারলো যে আচ্ছা, যদি টেস্ট চার্জ আমি একটা রাখি কোনো একটা চার্জের আশেপাশে, তাহলে ওইটাকে দূরে সরাই দিচ্ছে। তার মানে একটা ফোর্স এখানে আছে যেটা বাইরের দিকে কিউ নট কে যেতে বাধ্য করতেছে, রাইট? সো সেম ভাবে তুমি যদি একটা নেগেটিভ চার্জ নিয়ে কথা বলো, তাহলে ওইটা দেখবা যে এই টেস্ট চার্জে নেগেটিভ চার্জের দিকে আসতেছে। So, এখান থেকে ইলেকট্রিক ফিল্ডের কনসেপ্টটা বুঝতে পারলাম।
এবং বুঝলাম যে আসলে ক্যান নেগেটিভ চার্জের দিকে আসে টেস্ট চার্জ, আর ক্যান বাইরের দিকে যায়। সো এটাই জাস্ট ইলেকট্রিক ফিল্ডের কনসেপ্ট। জাস্ট তোমার বোঝার জন্য এটুকু জানলে হবে। আর যদি অফিসিয়াল ডেফিনেশন বলো তাহলে ইলেকট্রিক ফিল্ডকে আমরা এভাবে লিখি। এটা কি? যদি আমরা কোনো ইউনিট চার্জকে একটা ফিল্ডের একটা ইউনিট চার্জকে একটা মনে করো টেস্ট চার্জকে একটা অন্য কোনো চার্জের সাথে ফিল্ডের ভিতরে আনি, তাহলে যে ফোর্সটা ওই চার্জ অনুভব করবে সেটা ইলেকট্রিক ফিল্ড। এটা আরেকটু ডিফারেন্ট ভাবেও বলা যায়, আমি জাস্ট একটু ডিটেইলসে বলার চেষ্টা করি। So, আমরা যে বইগুলাতে ফর্মুলা দেখব সেখানেও দেখবা যে ডেরাইভ করা তোমার কুলম্বস ল থেকে ইলেকট্রিক ফিল্ডটা। ওয়েট, দেখাই। মনে করো এখানে একটা চার্জ কিউ আছে এবং এর থেকে এক্স দূরত্বে আরেকটা টেস্ট চার্জ কিউ, কিউ নট মনে করো। সো এখান থেকে আমরা তোমার ইলেকট্রিক ফিল্ড যদি বের করতে চাই, আমরা কি ডেফিনেশন দেখলাম? যে ফোর্স বাই ওই যে চার্জটাকে ওই তোমার টেস্ট চার্জ যে চার্জটা ওই ফিল্ডের ভিতর আনতেছে সেটা। সো এখানে এফ এর মানটা আমরা কি জানি? কে কিউ কিউ নট বাই এক্স স্কোয়ার, আর নিচে হলো কিউ নট। সো কিউ নট কাটা, সো কে কিউ বাই এক্স স্কোয়ার। এটাই হলো তোমার ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশন, ই ইকুয়ালস টু কে কিউ বাই এক্স স্কোয়ার। দেখতেছো? এটা হলো এই বড় কিউ এর জন্য ইলেকট্রিক ফিল্ড। সো বড় কিউ এর জন্য যে ইলেকট্রিক ফিল্ড, এটা টেস্ট চার্জের উপরে নির্ভর করতেছে না। দেখছো ফর্মুলায় কিউ নট এর মান 1 হোক 10 হোক 20 হোক যাই হোক না কেন, ইলেকট্রিক ফিল্ডের মানটা ওর উপরে ডিপেন্ড করতেছে না, রাইট? আরেকটা জিনিস দেখো, এটা যেহেতু ভেক্টর কোয়ান্টিটি, সো দেখো যে কিউ এর মান যদি পজিটিভ হয় তাহলে ই এর মানও পজিটিভ হচ্ছে, রাইট? আর কিউ এর মান যদি নেগেটিভ হয় ই এর মানও নেগেটিভ হচ্ছে। এটা জাস্ট ডিরেকশনকে ইন্ডিকেট করে। লাইক কিউ এর মান যদি এখানে তোমার এটা পজিটিভ ধরো, তাহলে ইলেকট্রিক ফিল্ডটা পজিটিভ, মানে তোমার জাস্ট এটা থেকে আউটওয়ার্ড যাচ্ছে এই চার্জ থেকে, এটাকেই আমরা পজিটিভ হিসেবে ধরি। আর নেগেটিভ মানে এটা ইনওয়ার্ড যাচ্ছে ইলেকট্রিক ফিল্ডটা। সো আই থিঙ্ক ইলেকট্রিক ফিল্ডের বেসিক কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার। সো ইলেকট্রিক ফিল্ড হলো তোমার টেস্ট চার্জের উপরে ফোর্স বাই টেস্ট চার্জ। এইটাও মনে রাখবা, এটা খুবই ইম্পর্টেন্ট। ফোর্স অন টেস্ট চার্জ বাই টেস্ট চার্জ, অর্থাৎ ইকুয়ালস টু এফ বাই কিউ নট। সো এখানে দেখতেছো যে এফ নট, এফ এর দিক যেদিকে ই এর দিকও সেই দিকে, রাইট? সো তোমরা যে ফোর্সের ডিরেকশন বের করতে পারো ওই সেম ডিরেকশনই হবে ই এর ডিরেকশন। সো এইটা যাতে না ভুলো, এটা সবসময় মাথায় রাখবা। সো এবার আমরা নেক্সট টপিকটায় চলে যাব, যেটা ইলেকট্রিক ফিল্ডের প্রবলেম সলভিং এর উপরে ফোকাস করে, যেটা হলো ইলেকট্রিক ফিল্ড ডিউ টু সিস্টেম অফ চার্জেস। ওকে, সো এটা কি বলে তোমার? ওয়েট, হ্যাঁ। সো ইলেকট্রিক ফিল্ড ডিউ টু সিস্টেম অফ চার্জেস সেম অ্যাজ ওই যে অনেকগুলা চার্জের কারণে যে ইলেকট্রিক ফোর্সটা হয়তো আমরা বের করছিলাম না সুপার পজিশন ল দিয়ে, যে অনেকগুলা চার্জ থাকলে তোমার সুপার পজিশন ল অ্যাপ্লাই করব, একটু আগেই পড়লাম। সো সেম কনসেপ্ট ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রেও কার্যকর। সো আমি একটা প্রবলেম সেট বলি যেটা তোমরা একটু ট্রাই করো, আর ট্রাই করার পর জাস্ট ওইটা আমি সলভ করার ট্রাই করবো আরেকবার। এই প্রবলেমটা পজ করো, পজ করে সলভ করার ট্রাই করো। সো আই থিঙ্ক কেউ কেউ পারছো, কেউ কেউ পারো নাই। আমি এটাকে একটু নিজের মতো করে সলভ করার ট্রাই করি। সো দেখো, প্লাস কিউ এর কারণে, আচ্ছা, আমাদের প্রবলেম স্টেটমেন্টটা হলো এ বিন্দুতে আমাদের ইলেকট্রিক ফিল্ডটা বের করতে হবে। ওয়েট, সো এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডটা আমরা কিভাবে বের করব? প্রথমে বি বিন্দুতে যে চার্জটা আছে
এই চার্জটাকে আমরা এ বিন্দুতে যে ইলেকট্রিক ফিল্ডটা হবে সেটা বের করব ওই বি চার্জের কারণে। বি চার্জের কারণে এ বিন্দুতে যে ইলেকট্রিক ফিল্ডটা হবে সেটা হলো কে কিউ বাই এ স্কোয়ার, রাইট? সো সি এর কারণে এতে যেটা হবে সেটাও সেম কে কিউ বাই এ স্কোয়ার, বাট এটা নেগেটিভ, ঠিক আছে? এটা নেগেটিভ চার্জ, এই জন্য আমরা ডিরেকশনটা আমরা ম্যানুয়ালি বলে দিব যে আচ্ছা এর ডিরেকশন কোন দিকে। সো দেখো বি বিন্দুতে পজিটিভ চার্জ আছে, এই জন্য পজিটিভ চার্জ থেকে সবসময় বাইরের দিকে ডিরেকশন হয়, রাইট? ফোর্সের ডিরেকশনের সেম দিকে। সো এই জন্য এ থেকে বাইরের দিকে হবে সবসময় তোমার বি এর কারণে যে চার্জ ওর জন্য ইলেকট্রিক ফিল্ড, এবং সি এর কারণে যে ফিল্ড ওর জন্য ইলেকট্রিক ফিল্ডটা হবে সি এর দিকে, কারণ এটা নেগেটিভ চার্জ। তো এখানে দেখতেছো যে এটা ই এটাও ই, দুইটাই সেম মানের দিক থেকে। তো এটা যদি আমরা ই বলি এটাকে আমরা ই বলতে পারবো কারণ মান সেম, রাইট? সো এই অ্যাঙ্গেলটা আমাদের লাগবে, এই অ্যাঙ্গেলটা কত, যেহেতু এটা তোমার একটা সমবাহু ত্রিভুজ, সো এটা হবে 60 ডিগ্রি, এবং এই ফুলটা হবে 180 ডিগ্রি, এই পুরাটা হবে 180 ডিগ্রি, এবং এই যে রিমেইনিং যে অ্যাঙ্গেলটা এটা আমাদের কাছে হবে 120 ডিগ্রি। ইজি, রাইট? সো আমরা কি দেখতেছি এখন, আমাদের একটা এরকম ইলেকট্রিক ফিল্ড আছে এইদিকে, আরেকটা আছে এইদিকে, এবং দুইটার ভিতরকার অ্যাঙ্গেল 120 ডিগ্রি। সো আমরা ই নেট পাবো কত, √/² + ই² + 2 cos 120, ওয়েট, cos 120, রাইট? সো এখান থেকে যদি আমরা বলি 2 স্কোয়ার + 2 স্কোয়ার cos 120 মান কত তাহলে আমাদের? -1, -1/2, সরি, এখানে হবে -1/2, আচ্ছা 1/2, ওকে। সো এখান থেকে আমরা যদি আরেকটু ক্যালকুলেশন আগাই, সো এটা হবে 2 স্কোয়ার মাইনাস, এখানে 2 কাটা স্কোয়ার। সো cos 120 মান মুখস্থ না থাকলে ক্যালকুলেটরে বসাই দেখবা, আমি যেমন ক্যালকুলেটরে বসাই দেখি এটা। সো এখানে ই স্কোয়ার রুট, অ্যান্সার হবে ই। ই মানে কি, কে কিউ, কিউ এর কি ছিল, কিউ এর মানটা, আচ্ছা, সো ছোট কিউ ছিল এটা, কে কিউ বাই এ স্কোয়ার, এটা হবে মান, এবং দিক কি হবে তাহলে? যেহেতু দুইটাই সেম তাহলে দুইটার মাঝখান বরাবর হবে, রাইট? এই বরাবর হবে ইনেট। সো এখান থেকে 60 ডিগ্রি, তাহলে আমরা কি বলে দিব, এই যে এখান থেকে এরকম 60 ডিগ্রি বরাবর, রাইট? এটাও 60, এটাও 60। সো আমরা জাস্ট ডিরেকশনটা ম্যানুয়ালি দেখাই দিতে পারবো চাইলে, এবং আমরা মানটা তো বলেই দিলাম যে মান হবে ই, অর্থাৎ কে কিউ বাই এ স্কোয়ার। সেম কনসেপ্টে আরেকটা প্রবলেম, এই যে তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো, এইটা সলভ করার ট্রাই করো, এটা খুবই ইজি। সো তোমরা আগের নিয়মে যেটা করছো এটাও সেম। দেখো যে ডি এর চার্জের কারণে একটা তোমার ইলেকট্রিক ফিল্ড থাকবে কে কিউ বাই এ স্কোয়ার, এবং বি এর কারণে একটা থাকবে কে কিউ বাই এ স্কোয়ার, এবং এর কারণে একটা থাকবে যেটা এই বরাবর, কর্ণ বরাবর। এটা কিন্তু একটা বর্গ, দেখতেই পারছো। সো কে কিউ বাই কর্ণের মান কত, √2a, সো 2a², রাইট? সো এখান থেকে আমরা যদি এটাকে ভেক্টোরিয়ালি অ্যাড করতে চাই তাহলে দেখবা আসবে এই বরাবর আসবে দুইটা। সো এটা হলো ই, এর কারণে একটা, এবং ই তোমার বি, আর এটা ডি, তো সো বি আর ডি এর কারণে আরেকটা। সো ই নেট কি হবে আমাদের তাহলে সেক্ষেত্রে, কে কিউ বাই 2a² প্লাস তোমার ই
বি প্লাস ডি এর মানটা বের করবা, জাস্ট ই বি হোল স্কোয়ার প্লাস যে ফর্মুলাটা আছে তোমাদের ভেক্টরের ই ডি হোল স্কোয়ার, সো এটা দিলে কি আসবে, কে কিউ বাই এ স্কোয়ার প্লাস কে কিউ বাই এ স্কোয়ার ওটা হোল স্কোয়ার, সরি হোল রুট, তাহলে এখানে আসবে টু কে কিউ বাই এ, এটা রুট টু, নিচে কে কিউ বাই, আচ্ছা ওয়েট, হ্যাঁ, সো কে কিউ, এটা যদি হয় দেন আমরা জাস্ট এই ফর্মুলাতে বসাই যদি দেই টু বাই এ কে কিউ, তো এটা হবে আমাদের অ্যান্সার, এবং দিক তো কর্ণ বরাবরই, তোমরা সবাই বুঝতেই পারতেছো। তো এটা জাস্ট নিজেরা একটু সলভ করার ট্রাই করো এবং দেখো যে এইগুলা বুঝতেছো কিনা তোমরা। সো এখন আমরা পড়ব যে মোশন অফ এ চার্জ পার্টিকেল ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড। এই এখানেও আমরা জাস্ট একটা প্রবলেম দেখবো, যেটা হলো তোমরা অলরেডি কাইনেমেটিক্সে পড়ে আসছো প্রজেক্টাইল মোশন নিয়ে, সেটারই একটা এক্সটেন্ডেড ভার্সন এখানে ইলেকট্রিক ফিল্ডের সাথে কম্বাইন করে আমরা পড়বো। সো লেটস সে আমাদের একটা ইলেকট্রিক ফিল্ড আছে, ওয়েট, লেটস সে আমাদের একটা রড আছে লাইক এরকম, লেট মি ড্র ইট। ওকে, সো মনে করো যে একটা রড আমাদের, যেটা পজিটিভ চার্জ এরকম ভাবে এবং আরেকটা রড নেগেটিভ চার্জে চার্জিত আছে, লেট মি ড্র ইট। জাস্ট এমন দুইটা রড আছে, ওকে, এবং এটা হলো পজিটিভ চার্জে চার্জিত, উপরেরটা পজিটিভ 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 পজিটিভ, এটা নেগেটিভ চার্জ, ওকে। সো মনে করো যে আমরা একটা ইলেকট্রনকে, ইলেকট্রিক ফিল্ডটা এইদিকে হবে, রাইট, এবং এটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড হবে। আমরা সব ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড নিয়ে কথা বলবো, কজ আমরা যদি নন ইউনিফর্ম নিয়ে কথা বলি সেক্ষেত্রে তোমার ক্যালকুলাস টুলাস চলে আসবে, ওগুলো আমাদের পড়ার সিলেবাসের বাইরের জিনিস, এজন্য আমরা এটা নিয়ে কথা বলবো না। সো এখন আমরা মনে করো যে এখানে দেওয়া আছে যে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মান ই, এবং এটা একটা ইলেকট্রন যেটাকে আমরা ভি নট বেগে এই ইলেকট্রিক ফিল্ডের দিকে মেরে দিছি এক্স অ্যাক্সিস বরাবর, এটা এক্স অ্যাক্সিস উপরটা ওয়াই অ্যাক্সিস, ওকে। এক্স অ্যাক্সিস বরাবর ভি নট বেগে ইলেকট্রনটাকে আমরা এই ইলেকট্রিক ফিল্ডে তোমার পুশ করছি। সো কি হবে তাহলে, ইলেকট্রনের একটা ফোর্স অনুভব হবে ইলেকট্রিক ফিল্ডের কারণে, যেটা হলো নেগেটিভ থেকে রিপালশন হবে এবং পজিটিভের দিকে আকর্ষণ হবে। সো এফ এর যে মানটা হবে সেটা উপরের দিকে পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর। সো এই জন্য এই এফ এর কারণে একটা অ্যাক্সেলারেশন হবে, অ্যাক্সেলারেশনের কারণে একটা ভেলোসিটি হবে, এই ভেলোসিটি হওয়ার কারণে এই জিনিসটা উপরের দিকে একটু ডিফ্লেকশন হবে, রাইট, এভাবে চলতে থাকবে। সো ইনিশিয়াল যে এক্স পজিশনটা ছিল, ইনিশিয়াল যে ওয়াই এর অবস্থানটা ছিল, মনে করো সেটা এখানে আসার কথা ছিল যদি কোনো ফোর্স টোর্স না থাকতো, বাট ফোর্স থাকার কারণে একটা ডিফ্লেকশন হয়েছে, রাইট, মনে করো এই ডিফ্লেকশনের মানটা ওয়াই। সো আমাদের প্রশ্ন হলো ওয়াই ডিফ্লেকশনের মানটা বের করা। সো ইলেকট্রনটা কতটুকু ডিফ্লেক্টেড হলো এই ইলেকট্রিক ফিল্ডের কারণে আমরা সেটা বের করব। সো কিভাবে বের করব, সিম্পল, আমরা অলরেডি জানি ই ইকুয়ালস টু এফ বাই কিউ। সো এফ ইকুয়ালস টু কিউ ই, এবং কিউ যেহেতু ইলেকট্রন, সো আমরা ছোট ই দিয়ে প্রকাশ করতে পারি, এমন ভাবে আমরা ফোর্সের মান পেলাম, ফোর্সের মান পাইলে আমরা অ্যাক্সেলারেশন পাবো, জাস্ট ইলেকট্রনের ম্যাস দিয়ে ওইটাকে ভাগ করতে হবে, অ্যাক্সেলারেশন মান পাইলে আমরা ভেলোসিটি পাবো, রাইট। সো অ্যাক্সেলারেশন কিন্তু শুধু পজিটিভ ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসে কোনো অ্যাক্সেলারেশন নাই, কারণ এক্স অ্যাক্সিসে কোনো ফোর্স নেই, প্রজেক্টাইল মোশনের ক্লাসিক উদাহরণ। সো আমরা এক্স অ্যাক্সিসে কি পাবো, এস ইকুয়ালস টু ভি নট টি। সো এখান থেকে আমরা টি এর একটা মান পাবো, এস মানে হলো তোমার জাস্ট যে ডিস্টেন্সটা কভার করছে, মনে করো ডিস্টেন্সের মান দেওয়া আছে, ফর এক্সাম্পল এল, মনে করো যে এল দেওয়া আছে, এই যে ফুল যে ইলেকট্রিক ফিল্ডটা আছে, ইলেকট্রিক ফিল্ডের এই লেন্থটা মনে করো এল। সো এক্স বরাবর এল দূরত্ব যদি তোমার ট্রাভেল করে, সো এল বাই ভি নট, এটা হবে টি এর মান। সো ওয়াই অ্যাক্সিসে আমরা কি পাই,
ওয়াই অ্যাক্সিসে আমরা ডিফ্লেক্টেড অ্যামাউন্ট হলো ওয়াই, সো ভি নট টি। আর যেহেতু পজিটিভ ওয়াই অ্যাক্সিসেই তোমার অ্যাক্সেলারেশন হচ্ছে, সো এখানে পজিটিভ হাফ, এর মান আমরা অলরেডি জানি টি স্কোয়ার, রাইট? সো এখানে টি এর মান বের করব, টি এর মান অলরেডি বের করা আছে আমাদের, টি এর মানটা জাস্ট ইনপুট করব এল বাই ভি নট। সো এল বাই ভি নট প্লাস হাফ ই ই বাই এম ইন্টু এল স্কোয়ার বাই ভি নট স্কোয়ার। আমরা কি এটা বুঝতে পারছি কিনা? আচ্ছা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়েট। সো এই যে এখানে যে ভি নটটা, এটা কিন্তু জিরো হয়ে যাবে, কারণ ওয়াই অ্যাক্সিসে কিন্তু আমাদের ইনিশিয়ালি কোনো ভেলোসিটি আমরা দেই নাই, রাইট? ফার্স্টে এটা কিন্তু এক্স অ্যাক্সিস এর ভেলোসিটি, সেটা ভুল করা যাবে না। সো এখানে তোমার যে ভি নট, এটার মান জিরো, এই জন্য এটা জিরো হয়ে গেল, এবং এটার মান শেষমেশ দাঁড়ালো হাফ ই ই বাই এম ইন্টু এল স্কোয়ার বাই ভি নট স্কোয়ার, রাইট? সো এটাই আমাদের অ্যান্সার। সো যদি এরকম প্রবলেম আমাদের জিজ্ঞেস করে, এভাবেই জাস্ট আমরা সলভ করে দিব, নাথিং মোর কমপ্লিকেটেড। ওকে, সো আমরা এখন নেক্সট টপিকে জাম্প করতে পারি। এই প্রবলেমটাও কিন্তু বেশ ক্লাসিক একটা প্রবলেম, সেগুলা তোমরা জাস্ট মাথায় রাখবা যে কিভাবে সলভ করতেছে এবং কিভাবে এটাকে চিন্তা করতে হয়, তাহলে এই প্রবলেম হবে না। ইলেকট্রিক ফিল্ড লাইন্স, সেম ইলেকট্রিক ফিল্ডের সময় আমি যে লাইনগুলা দিয়ে ডিনোট করতেছিলাম না, যেমন কিউ, পজিটিভ কিউ, এটা এটা হলো তোমার এইভাবে বাইরের দিকে যাবে, এইটাই হলো ইলেকট্রিক ফিল্ড লাইন্স। এখন ইলেকট্রিক ফিল্ড লাইন্স এর বেশ কিছু থিওরি আছে, যেটা আমার এখন হয়তো পড়াবো না, কজ অলরেডি টাইম অনেক হয়ে গেছে, প্লাস এটা খুব একটা জরুরি তা না। এটা জরুরি অবশ্যই, তুমি যখন গস ল বা গাউস ল যেটাকে বলে সব পড়বা, তখন দেখবা ইলেকট্রিক ফিল্ড লাইন্স এর আলাদা তোমার একক আছে, আলাদা ডিনোট করার জন্য সিম্বল আছে, ফ্লাক্স বলে। তো এগুলা অনেক কিছু পড়বা, তোমার যদি ইন্টারেস্ট থাকে আমি সাজেস্ট করবো যে ইউনিভার্সিটি ফিজিক্স এর যে বইটা আছে, ইয়ং এন্ড ফ্রেডম্যান লেখা, ওই বইটা থেকে একটু দেখে নাও। ইলেকট্রিক ফিল্ড লাইন্স নিয়ে আমার বেশি কিছু বলার নাই আজকে। সো আমরা এখন ইলেকট্রিক ডাইপোল নিয়ে একটু কথা বলবো, এটা বেশ ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। ইলেকট্রিক ডাইপোল আমার কাছে মনে হয় ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে। যদি মানে পুরো কথাটা বলো, দেন এই পোর্শনটা অনেকটা ইম্পর্টেন্ট, সো এখানে একটু মনোযোগ দিবা। সো আমরা যখন ইলেকট্রিক ডাইপোল নিয়ে কথা বলবো, আসলে আমরা দুইটা চার্জকে চার্জ নিয়ে কথা বলতেছি অ্যাকচুয়ালি। মনে করো যে একটা চার্জ মাইনাস কিউ, একটা চার্জ প্লাস কিউ। ইলেকট্রিক ডাইপোল সংজ্ঞা হলো আমরা টু ইকুয়াল এন্ড অপোজিট চার্জেস সেপারেটেড বাই তোমার বাই স্মল ডিস্টেন্স। মানে কি, দুইটা ইকুয়াল এবং অপোজিট মানে কি, মানে ইকুয়াল হবে, মানে যেমন এটার মানও কিউ আর এটার মানও কিউ, রাইট? সো মানে ইকুয়াল হবে এবং অপোজিট তোমার পোলারাইজেশন ক্ষমতা সম্পন্ন, অর্থাৎ একটা পজিটিভ হইলে আর একটা নেগেটিভ হইতে হবে, অপোজিট চার্জ। তুমি যদি দুইটাই নেগেটিভ দাও সেক্ষেত্রে ডাইপোল হবে না। সো এগুলো কন্ডিশন, এবং এগুলার যে সেপারেশনটা থাকবে ওইটা খুবই মিনিমাল অ্যামাউন্ট ডিস্টেন্স হইতে হবে, এটা খুব বড় একটা ডিস্টেন্স হলে হবে না। সো এখানে আমরা মাইক্রো মিলি এই লেভেলের কথা বলতেছি। সো ডাইপোল যখনই আমরা বলি না কেন, সেক্ষেত্রে সবসময় মাথায় রাখতে হবে স্মল ডিস্টেন্স নিয়ে কথা বলতেছি। ওকে, সো আমরা এটাকে একটু ভালোভাবে যদি ড্র করতে চাই, মনে করো যে একটা চার্জ এই যে, আরেকটা মনে করো এখানে আসছে এই, এবং এটা দুইটা হলো, আচ্ছা ওয়েট, ইকুয়াল তো দেখাচ্ছে না এটাকে। মনে করো দুইটা ইকুয়াল চার্জ এবং অপোজিট পোলারাইজেশনের, মনে করো এটা মাইনাস কিউ, এটা হলো প্লাস কিউ। এটাকে, এটার ভিতরে যে ডিস্টেন্সটা সেটা হলো টুয়েলভ। মনে করো টুয়েলভ কেন দিচ্ছি, কারণ আমি যে বই থেকে পড়ছি সেখানে টুয়েলভই দেওয়া ছিল, এই জন্য আমি টুয়েলভ দিচ্ছি। হুম, তুমি চাইলে অন্য কিছু দিয়েও দেখাইতে পারো। তো মনে করো এইটা হলো এল, এটা হলো এল, তো এই মাঝখানের পয়েন্টে থেকে আমরা ডিভাইড করা, এটা মনে করো এর অরিজিন, এখান থেকে এল, এখান থেকে এল। সো টুয়েলভ ডিস্টেন্সে দুইটা চার্জ, ইকুয়াল চার্জ এবং অপোজিট ডিরেকশন, অপোজিট পোলারাইজেশনে দুইটা চার্জ টুয়েলভ ডিস্টেন্সে আছে, এবং টুয়েলভটা অনেক ছোট।
তো এটাই হলো ইলেকট্রিক ডাইপোল। এখন ইলেকট্রিক ডাইপোলের জন্য আমরা ইলেকট্রিক ফিল্ড এবং পোটেনশিয়াল নির্ণয় করা শিখবো। আচ্ছা, তার আগে আমরা ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট নিয়ে একটু কথা বলতে হবে, কারণ ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট না বুঝলে ওটা সামনে এগোনো কষ্টকর। সো ইলেকট্রিক ডাইপোল মোমেন্টকে আমরা পি দিয়ে ডিনোট করি, এবং এটার মান জাস্ট তোমার কিউ ইন্টু টুয়েলভ, মানে যে চার্জটা থাকবে ওইটার সাথে ডিস্টেন্স, ওদের ভেতরকার ডিস্টেন্স গুণ করলে যেটা হবে এটা হলো তোমার ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। ইলেকট্রিক ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, ওকে। সেইটা অ্যাকচুয়ালি কেমিস্ট্রির একটা টপিক, মানে কেমিস্ট্রিতে কাজে লাগবে যখন তোমরা মনে করো কার্বন ডাইঅক্সাইডের স্ট্রাকচার দেখবা, অথবা এরকম বেশ কিছু অক্সিজেনের স্ট্রাকচার দেখবা, তখন তোমাদের এই টপিক গুলা কাজে লাগবে, ডাইপোল মোমেন্ট। তখন তোমরা এগুলা দিয়ে ব্যাখ্যা করতে পারবা যে তোমার এইটা পোলার যৌগ কি অপোলার যৌগ, এগুলা। সো ওখানে যে তোমরা এটা দেখতে পারবে, বাস ফিজিক্স এর কাজ জাস্ট এই থিওরি গুলা নিয়ে ডিসকাস করা। এবং ফিজিক্স অনুযায়ী ইলেকট্রিক ডাইপোল হলো তোমার ফিজিক্স কেমিস্ট্রি বোথ অনুযায়ী এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। সো এটা ডিরেকশন হবে নেগেটিভ টু পজিটিভ দিকে, ঠিক আছে। সো এখানে কেমিস্ট্রির সাথে একটা ডিফারেন্স হলো, কেমিস্ট্রিতে বলে যে ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের তোমার ডিরেকশন পজিটিভ টু নেগেটিভ, বাট ফিজিক্সে বলে নেগেটিভ টু পজিটিভ। এটা ভুলাইলে চলবে না, ফিজিক্সে যখনই পড়বা না কেন সবসময় ইলেকট্রিক ডাইপোলের মোমেন্ট হবে নেগেটিভ টু পজিটিভ, মানে এইদিকে, এবং মান হবে কি পি ইকুয়ালস টু কিউ টুয়েলভ, রাইট। সো এইটা মাথায় রাখবা কিন্তু। সো মনে করো আমরা একটা ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের কারণে ইলেকট্রিক ফিল্ড বের করব। লেটস সে এখানে একটা চার্জ কিউ আসছে, লেটস সে আরেকটা চার্জ আছে এখানে কিউ। আমরা এক্সিস বরাবর তোমার একটা জাস্ট টুয়েলভ, এটা মনে করো সেন্টার, এটা পজিটিভ কিউ, এটা নেগেটিভ কিউ, এবং আমরা এক্স দূরত্বে এই পয়েন্টে তোমার অ্যাক্সিস বরাবর, আমরা কিন্তু অ্যাক্সিস বরাবর বের করতেছি, রাইট। অ্যাক্সিস বরাবর এই পয়েন্টে আমরা ডাইপোল মোমেন্ট বের করব, ইলেকট্রিক ফিল্ড বের করব, সরি, আমরা ইলেকট্রিক ফিল্ড বের করব, এখানে ইলেকট্রিক ফিল্ড। সো সেম কনসেপ্ট, ইলেকট্রিক ফিল্ড কি, পজিটিভের কারণে এটা এখানে বিকর্ষণ হবে মানে উল্টা দিকে, এবং নেগেটিভের কারণে এদিকে। সো পজিটিভের থেকে কাছে, এই জন্য এই ই এর মান বেশি হবে, and এই সরি এটা হলো যদি অন হয় এটা টু হয়, সো ই ওয়ান এর মান বেশি হবে, ই টু এর মান কম হবে। সেটা আমরা জাস্ট যদি এখন বের করতে চাই, ই নেট ইকুয়ালস টু ই অন মাইনাস ই টু। সো ই অন কি, কে কিউ বাই আচ্ছা, আমরা হলো এটা কিছু ক্যালকুলেশনের সুবিধার জন্য সেন্টার থেকে এই ডিস্টেন্সটা নিই, ওকে। মনে করো সেন্টার থেকে আমরা জাস্ট এই ডিস্টেন্সটা যদি হিসাব করি, ওকে বাদ দাও, সেন্টার থেকে এখন দরকার নেই। অন্যান্য বইতে দেখবা সেন্টার থেকে হিসাব করার কারণ আছে, এক্স এর মানটা সেন্টার থেকে নাও। সো এটা বাদ দাও, মনে করো আমরা জাস্ট এইগুলাই আমরা যেভাবে দেখাইলাম এভাবে বের করবো। সো ইওয়ান এর মান কে কিউ বাই এক্স স্কোয়ার, আর ই টু এর মান কে কিউ বাই এখানে তোমার টু এল প্লাস এক্স হোল স্কোয়ার, রাইট। রাইট, ইয়েস। সো এখান থেকে আমরা জাস্ট কে কিউ যদি কমন নেই, কে কিউ যদি কমন নেই তাহলে কি দাঁড়াবে, এক্স স্কোয়ার ইন্টু টুয়েলভ প্লাস এক্স দা হোল স্কোয়ার, এখান থেকে টুয়েলভ প্লাস এক্স দা হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ওকে। সো এইটাকে যখন আমরা সিম্পলিফাই করব তখন আমরা ইলেকট্রিক ফিল্ডের নেট মানটা পাবো, বাট এইটাকে আমরা তোমার ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের মাধ্যমে প্রকাশ করতে চাই, এজন্য এটাকে আমরা সেন্ট্রাল হিসেব করতে হবে, তাইলে ওটা পি দিয়ে ডিনোট করতে আমরা বেশি সুবিধা হবে, কারণ আমরা ডাইপোল মোমেন্টের মাধ্যমে এই জিনিসটাকে প্রকাশ করতে চাই। সো এই জন্য আমি সেন্টার দিয়ে আরেকবার করে দেখাই। সো মনে করো যে আচ্ছা, এটা হলো সেন্টার, এটা হলো এল, এটা হলো এল, এবং সেন্টার থেকে এক্স ডিস্টেন্সে আমরা একটা পয়েন্টে ইলেকট্রিক ই নেট বের করব, এটা মনে করো পজিটিভ প্লাস কিউ, এটা নেগেটিভ। সো সেম, যে সেম জিনিসটাই আমরা একটু ডিফারেন্ট ভাবে প্রকাশ করতেছি।
জাস্ট ফর দ্য সেক অফ আওয়ার ইকুয়েশন। সো ইনেট কি হবে? ইনেট হবে ওখানে ফার্স্টে কে কিউ বাই তোমার এল, আচ্ছা এক্স, আচ্ছা এল মাইনাস এক্স হোল স্কোয়ার ফার্স্টে প্লাস কে কিউ বাই এল প্লাস এক্স হোল স্কোয়ার, রাইট? সো এটা হলো, আমরা যখন কে কিউ কমন নিব তখন দেখবা আসবে হলো এল মাইনাস এক্স তার হোল স্কোয়ার, এল প্লাস এক্স তার হোল স্কোয়ার, আর উপরে এল প্লাস এক্স হোল স্কোয়ার, এবং এবং কি আসতেছে প্লাস প্লাস এল মাইনাস এক্স তার হোল স্কোয়ার। আচ্ছা এটা প্লাস না, এটা তো মাইনাস, কারণ অপোজিট দিকে। সো এটা মাইনাস, সো এটাও মাইনাস। ওকে, মাইনাস যদি হয় দেন আমরা সেম ভাবেই করে যাব। কে কিউ উপরে হলো 4 lx বাই এখানে এল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার। সো এখানে হলো, ওকে, সো যেহেতু এক্স এর মান আমরা বলছি যে অনেক অনেক ছোট, আচ্ছা এক্স এর মান ছোট, ওইটা এইটা অ্যাজাম্পশনটা পরে করি আমরা। জাস্ট আমরা এখান থেকে কি পাইলাম, 4 কে কিউ এল এক্স বাই এল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার। এইটা হলো আমাদের নিট, আমরা যে নেট ইলেকট্রিক ফিল্ডটা যদি সেন্টার থেকে হিসেব করি এটা আসবে। এখন এটাকে আমরা ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট দিয়ে যদি প্রকাশ করতে চাই ইনেটটাকে, তাহলে কিভাবে করব? ইনেট ইকুয়ালস টু, আমরা কি জানি, পি ইকুয়ালস টু কিউ টু এল, রাইট? তো দেখো এখানে কিউ আছে, এখানে 4 আছে, সো 4 রে 2l যে যদি লিখি তো এখানে 2 থাকবে, এখানে কে থাকবে, এবং এখানে কিউ ইন্টু 2l ইন্টু এক্স, রাইট? সো এটাকে আমরা সেম ভাবে ওভাবে লিখতে পারবো যে 2 কে পি এক্স বাই এল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। ওকে, সো এই এই জিনিসটা করার জন্য আমরা সেন্টার থেকে হিসাবটা করলাম। এখন এখন এখানে একটা তোমার কথা আছে। ওয়েট, এক্স এল প্লাস এক্স, আচ্ছা এক্স মাইনাস এল, আচ্ছা এখানে আমরা একটা ছোট্ট মিস্টেক করছি। যেমন এ দেখো এই যে ডিস্টেন্সটা, এই সেন্টার থেকে যদি এই ডিস্টেন্সটা নাও, এখানে এক্স মাইনাস এল হবে, নট এল মাইনাস এক্স। তো এটা হলো একটু কারেকশন, এখানে এক্স মাইনাস এল হবে, নট এল মাইনাস এক্স। ওকে, বুঝতে পারতেছ আই গেস? সো এর জন্য নিচে আসবে তোমরা এই যে, নিচে আসবে এইরকম। সো ফাইনালি যদি আমরা লিখি কেমন আসবে, এই নেটটা 2 কে পি এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। তো কোথায় ভুল গেছিল দেখছো? এই যে আমরা যে এই ডিস্টেন্সটা নিছি, এই ডিস্টেন্সটা এটা আমরা ফার্স্টে নিছিলাম এল মাইনাস এক্স, বাট এক্স যেহেতু বড়, সো এক্স মাইনাস এল হবে আসলে অ্যাকচুয়ালি। সো এইটা এখানে। So, এখন আমরা একটা জেনারেলাইজেশন করব, যেটা নর্মালি আমরা প্রথমে যখন ইলেকট্রিক ডাইপোল হিসাব করছি তখন কি বলছি, যে দুইটার ভেতরকার দুইটা চার্জের ভেতরে যে ডিস্টেন্সটা ওটা অনেক অনেক ছোট হবে না, যেহেতু আমরা বলছি যে এটার মেইন অ্যাপ্লিকেশন হলো মলিকিউল লেভেলে। সো কেমিস্ট্রিতে দেখবা, সো ওগুলা যখন মলিকিউল কোয়ান্টাম লেভেলে আমরা চলে যাব তখন কিন্তু আমরা মাইক্রোমিটার, আমরা ন্যানোমিটার নিয়ে কথা বলতেছি। সো তখন এল এর যে মানটা ওইটা অনেক অনেক ছোট হবে। সো আমরা যদি ওই জেনারেলাইজেশনটা করি, যদি এক্স এর মানটা এল এর থেকে অনেক অনেক বড় হয়, ইন দ্যাট কেস ই নেটটা তোমার হবে কি, 2 কে পি এক্স বাই এক্স টু দি পাওয়ার 4। কারণ কি, এক্স স্কোয়ার অনেক 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 বেশি বড় এল স্কোয়ারের থেকে, রাইট? এই জন্য আমরা ওইটাকে নেগলেক্ট করতে পারি। সো এখান থেকে ই নেট ফাইনালি আমরা পাচ্ছি কি, 2 কে পি বাই এক্স টু দি পাওয়ার 3। এখন এটা ভেক্টোরিয়ালি আমরা দেখাতে পারি, অর্থাৎ আমরা কি বলছি,
ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট নেগেটিভ টু পজিটিভের দিকে সবসময় এই দিকে পি এর যে দিকটা, আর ইলেকট্রিক ফিল্ডের এখানে যে দিকটা এটা কোন দিকে হচ্ছে, যেহেতু এই যে পজিটিভ কিউ থেকে বেশি কাছে, এই জন্য এই দিকে তোমার যে ই এর মানটা হবে, আর এই দিকে যে ই এর মানটা হবে, মনে করো এটা হলো কিউ ওয়ান, এটা সো ই ওয়ান, এটা ই টু, মনে করো ই ওয়ান ই টু, যেহেতু এই ডিস্টেন্স মানে টু, 2 নাম্বার চার্জ থেকে ডিস্টেন্সটা বড়, সো ই এর মানটা ছোট হবে, রাইট? এই জন্য আমাদের যে ইলেকট্রিক ফিল্ডটা হবে সেটার ডিরেকশন আমরা পি এর দিকে, পি যে দিকে সেই দিকেই পাবো। কারণ কি, কারণ এখানে ওই যে পজিটিভ চার্জের কারণে যে বিকর্ষণটা হচ্ছে মানে অপোজিট দিকে, এই যে দিকে যে বিকর্ষণটা হচ্ছে ওইটার মান আকর্ষণ থেকে অনেক অনেক বেশি এই বিকর্ষণ মান। ঠিক আছে? আচ্ছা, এটা হলো, এটা টু হবে, এটা অন হবে, ওয়েট। তো এটাকে আরেকবার যদি আমি জাস্ট, এখানে একটু ঝামেলাদায়ক হয়ে গেছে ছবিগুলা, এই জন্য যদি জাস্ট আরেকবার নর্মালি আমি দেখানোর চেষ্টা করি, এখানে আমরা মনে করো যে এটা এক্স দূরত্ব, এখানে আমরা বের করতেছি নেট, এই জন্য মনে করো এটা ওয়ান, এটা টু। সো ওয়ান এর কারণে একটা বিকর্ষণ হবে ই ওয়ান, যেটা টু এর কারণে যে আকর্ষণ ই টু এটার থেকে অনেক বড় হবে, রাইট? কারণ কাছাকাছি অবস্থিত, এই ডিস্টেন্সটা ছোট। আর পি এর যে দিকটা হবে যে নেগেটিভ টু পজিটিভের দিকে, সো এটা, সো তার মানে পি এর যে ডিরেকশনটা, ই এর যে ডিরেকশনটা, এটা সেম দিকে, রাইট? এই জন্য আমরা এখানে দেখাইছি কি, ই নেট যদি ভেক্টোরিয়ালি দেখাই, এই যে টু কে পি বাই এক্স কিউব। সো এই পি আর ই এর ডিরেকশনটা সেম। সো সেম ভাবে আমরা যদি চাই আরেক, তোমার ওয়েট, সেম ভাবে আমরা যদি চাই, আমরা তোমার অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলার যে অ্যাক্সিসটা আছে ওখানেও আমরা ইলেকট্রিক ফিল্ডটা বের করতে পারবো ডাইপোলের জন্য। লেটস সে, সেম স্ট্রাকচার, বাট আগেরটা আমরা অ্যালোন দ্য লাইন বের করতেছিলাম, এটা পারপেন্ডিকুলার দ্য লাইন বের করতেছি। সো এই পয়েন্টে আমরা মনে করো এটা সি পয়েন্ট, মনে করো এটা এ, এটা বি। তো সি পয়েন্টে আমরা জাস্ট ই নেটটা বের করব, তাহলে কি হবে, এটা যেহেতু নেগেটিভ, এটা যেহেতু পজিটিভ, এটা যেহেতু এল, এটা যেহেতু এল, সো সি পয়েন্টে আমরা এই পজিটিভের জন্য এইদিকে একটা ইলেকট্রিক ফিল্ড পাবো, নেগেটিভের জন্য এইদিকে একটা ইলেকট্রিক ফিল্ড পাবো। সো নেট হবে এইদিকে। সো আমরা হিসাব করে দেখি, ইবি এর কারণে যে ইলেকট্রিক ফিল্ডটা, এটার মান কত, এটার মান হলো পি। মনে করো এটা এক্স এর উপরে, এক্স উপরে, সেন্টার থেকে এক্স উপরে আমরা ইলেকট্রিক ফিল্ড বের করতেছি নেট। সো এই মানটা হবে পাইথাগোরাস দিয়ে, এটা যদি আর হয়, আর ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার। সো ই বি হবে হলো তোমার কে, এটা পজিটিভ কিউ, কে কিউ বাই, কে কিউ বাই আর স্কোয়ার, রাইট? আর ই এ হবে কি, ই এ হবে তোমার কে কিউ বাই, সেম, ওই আরটাও সেম, আর স্কোয়ার। সো দুইটার দিক যেহেতু দুইটার মান সেম, সো ই এ ইকুয়ালস টু ই বি ইকুয়ালস টু ই, এরকম লিখতে পারি, ইকুয়ালস টু কে কিউ বাই আর স্কোয়ার। মান তো সেমই দুইটার। আর এর মান যদি আমরা আর একটু ভেঙে লিখি তাহলে হবে কে কিউ বাই, সো এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার, কারণ হলো রুট ওভার উঠে গেল, রুট উঠে গেল। এখন আমরা ভেক্টোরিয়ালি যদি অ্যাড করে দিই দুইটাকে, আমরা ইনেট পাবো। সো দেখো এই ছবিটাকে আরেকবার আঁকলে আমরা ভালোভাবে বুঝতে পারবো, এইটা যদি আরেকবার আঁকি। ওকে, সো মনে করো এখানে আমার, ওকে, তো এখানে মনে করো আমার এইদিকে একটা ই আছে, এখানে আমার এইদিকে একটা ই আছে, এবং আমার নেট যে ইটা সেটা হলো আমার এই মাঝ বরাবর, রাইট? মাঝ বরাবর। এটা জাস্ট আমরা এটাকে থেটা বলতেছি, এটাকে থেটা বলতেছি কারণ এইটা থেটা, এটাও থেটা। জাস্ট আমরা নর্মাল জ্যামিতি ইউজ করে বুঝতে পারবো, এটা ই, এটা ই। সো এটার যে আমরা হরিজন্টাল কম্পোনেন্ট, এটার জন্য ই কস থেটা, আর নিচেরটার জন্য ই কস থেটা, উপরে হলো ই সাইন থেটা,
নিচে হলো ই সাইন থেটা। এটা জাস্ট আমি একটু কুইকলি করে যাইতেছি, আই গেস তোমরা বুঝবা। ই নেট হলো তোমার 2e cos থেটা, দুইটা অ্যাড হয়ে গেছে। cos থেটার মান আমরা অলরেডি জানি, যেহেতু এইটার মান হলো x, এইটার মান l, এইটার মান r। সো cos থেটা ইকুয়ালস টু l বাই r, রাইট? সো 2e ইন্টু l বাই r। সো ই এর মান তো অলরেডি জানি আমরা, কে কিউ বাই এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার ইন্টু এল বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার। এইটাকে যদি আরেকটু এইটাকে যদি আবার ঠিকভাবে লিখি, 2 k কিউ এল বাই এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার 3/2, রাইট? এটা হলো আমাদের ফাইনাল যে ইনেট পারপেন্ডিকুলার অ্যাক্সিসের। তো এটাকে যদি আমরা পি এর মাধ্যমে, ডাইপোল মোমেন্টের মাধ্যমে দেখাইতে চাই, সো কে পি বাই এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার 3/2 এটা হবে। সেম অ্যাজাম্পশন যদি আমরা খাটাই, এক্স হলো অনেক অনেক বড়, হাবিজাবি ওই যেগুলো আমরা বলছি। সো সেম অ্যাজাম্পশন যদি খাটাই, এক্স হলো অনেক বড় এল থেকে, দেন এইটাকে সিম্পলিফাই করে আমরা পাবো এল কিউ। এটা হলো ই নেট। এবার ডিরেকশনটা আমরা ম্যানুয়ালি দেখার চেষ্টা করি, যে দেখো পি এর ডিরেকশনটা কিন্তু এইদিকে, ঠিক আছে? কারণ এটা নেগেটিভ চার্জ, এটা পজিটিভ চার্জ। সো পি এর ডিরেকশনটা নেগেটিভ টু পজিটিভ এইদিকে। বাট আমরা যে নেট ইলেকট্রিক ফিল্ডটা পাচ্ছি পারপেন্ডিকুলার অ্যাক্সিসে, সেটা কিন্তু এইদিকে, দেখছো? ই নেট তো অপোজিট দিকে না পুরা 180। তো এই জন্য এটা যদি আমরা ভেক্টোরিয়ালি লিখি, দেন এটা একটা নেগেটিভ চলে আসবে। বুঝছো? আই গেস এটা ক্লিয়ার তোমাদের। হ্যাঁ। সো আমরা যে অ্যাক্সিয়াল অ্যাক্সিসে পাইছি, মানে অ্যাক্সিয়াল ডিসটেন্স যেটা পাইলাম, মানে এক্স অ্যাক্সিসের সাথে এক্স অ্যাক্সিস বরাবর যে ইটা বের করলাম, আর পারপেন্ডিকুলার মানে ইকুইল্যাটরাল বরাবর যেটা বের করলাম উপরের দিকে, দুইটাই আমরা এখন জানি। সো এখন আমরা নেক্সট টপিকে জাম্প করতে পারি। দেখি নেক্সট টপিক কি। নেক্সট টপিক হলো ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ডাইপোল। সো এই যে, আচ্ছা, ওই আমরা যে ডাইপোলের কনসেপ্টটা পড়াইলাম, ওখানে কিন্তু ইলেকট্রিক ফিল্ডটা হিসাব করে দিই। সো এই টপিকটা আমাদের ক্লিয়ার। সো টর্ক অন এ ডাইপোল, এটা একটু বুঝতে হবে। টর্ক অন এ ডাইপোল বেশ ট্রিকি একটা কনসেপ্ট। আমি খুব কুইকলি এটা বলবো, কারণ আমাদের হাতে টাইম অনেক কম। সো দেখো, মনে করো যে একটা ইলেকট্রিক ফিল্ড আছে। জাস্ট কুইকলি আমি একটু জাস্ট দেখাই দিব টর্ক অন এ ডাইপোল। আই গেস যে টর্ক কি এটা জানো? টর্ক হলো তোমার রোটেশনাল অ্যাক্সিসের ফোর্স, রোটেশনাল মোশনের ফোর্স। রোটেশনাল মেকানিক্স আই গেস তোমরা সবাই পড়ছো কম বেশি। না পড়ে থাকলে আমার এখানে তোমার টর্ক নিয়ে বোঝানোর তেমন কিছু নাই। অ্যাকচুয়ালি টর্ক হলো এই টাউ দিয়ে প্রকাশ করা হয়, যেটা হলো আমরা ট্রান্সলেশন মোশনে এফ দিয়ে প্রকাশ করি, সেটাই আমরা রোটেশনাল মোশনে টর্ক দিয়ে প্রকাশ করি। সেম কাজ দুইটাই। দুইটাই অ্যাক্সেলারেশনের ইনক্রিজ করে। এটা হলো তোমার অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন ইনক্রিজ করে বা ডিক্রিজ করে, এটা হলো তোমার লিনিয়ার অ্যাক্সেলারেশন ইনক্রিজ বা ডিক্রিজ করে। সো এগুলো খুবই বেসিক জিনিস, এগুলো আই গেস তোমরা জানো সবাই। সো আমরা এখন কথা বলবো টর্ক নিয়ে। মনে করো এখানে একটা চার্জ, এখানে একটা চার্জ, এটা নেগেটিভ, এটা পজিটিভ। সো এটা হলো এরকম এল ডিস্টেন্স, তো ডাইপোলের একটা কনসেপ্ট জাস্ট। সো এখন দেখো, এটা হলো এর কারণে পজিটিভ যে চার্জটা আছে এর উপরে একটা ফোর্স লাগবে, যেটা তোমার এই দিক হবে। কারণ কি, আমরা জানি যে পজিটিভ চার্জের উপরে যে ইলেকট্রিক ফিল্ড ফোর্স প্রডিউস করে, ওটা ইলেকট্রিক ফিল্ডের দিকে। এটা মনে রাখার উপায় কি? মনে করো যে ইলেকট্রিক ফিল্ডটা অ্যাকচুয়ালি কি জন্য জেনারেট হচ্ছে, নিশ্চয়ই একটা পজিটিভ চার্জের সোর্স আছে এইদিকে, এবং এইদিকে একটা নেগেটিভ চার্জের সোর্স আছে কোনো এক জায়গায়। না হলে তো এরকম ইলেকট্রিক ফিল্ড, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড জেনারেট হতো না। সো যেহেতু ইলেকট্রিক ফিল্ডের দিক হলো এইদিকে, সো এর অপোজিটে নিশ্চয়ই একটা পজিটিভ চার্জের সোর্স আছে, না হলে তো এইদিকে হইতো। যদি এইদিকে নেগেটিভ থাকতো, তাহলে ইলেকট্রিক ফিল্ডের দিকটা এইদিকে হইতো। সো এভাবে অ্যাজাম্পশন করে নিবা যে আসলে ইলেকট্রিক ফিল্ডের দিক এইদিকে। তার কারণ কি? কারণ নিশ্চয়ই পজিটিভ চার্জের একটা সোর্স এইদিকে আছে। সো এখানে পজিটিভ চার্জ, যেহেতু পজিটিভ চার্জকে রিপেল করবে, সো ইলেকট্রিক অপোজিট দিকে যাবে। তার মানে কি, সহজ বাংলায় যদি বলি, পজিটিভ চার্জ যদি একটা ইলেকট্রিক ফিল্ডে থাকে, তো
ওইটার উপরে যে ফোর্স লাগবে ওইটা ইলেকট্রিক ফিল্ডের দিকে। তো এইদিকে একটা ফোর্স লাগবে এবং নেগেটিভ চার্জ এইদিকে একটা ফোর্স লাগবে সেম রিজনে। দেখো ফোর্সের কারণে এই দুইটা যেহেতু কানেক্টেড একটা ফোর্স দিয়ে, ইলেকট্রিক ডাইপোল, তো দেখো এই একটা ফোর্স এই একটা ফোর্স, এই দুইটা ফোর্স অপোজিট দিকে এবং এটা কন্টাক্ট মানে লাইন ডিফারেন্ট, এই জন্য দেখো এখানে একটা ঘূর্ণনের তৈরি হবে না, এই যে এইভাবে ঘুরবে না, একটা টর্ক তৈরি হবে। তো টর্কের কনসেপ্ট না জানলে বুঝবা না, টর্ক যদি জানো তাহলে অবশ্যই বুঝবা যে কি বলতেছি আমি। তো একটা টর্ক তৈরি হবে, টর্ক তৈরি হওয়ার কারণে এই জিনিসটা ঘুরবে, এই যে পুরা বডিটা এটা এভাবে ঘুরবে, ডাইপোলটা ঘুরে এমন একটা পজিশনে আসবে, এমন একটা পজিশন, এখানে নেগেটিভ চার্জ থাকবে এখানে পজিটিভ চার্জ থাকবে। তখন এই নেগেটিভ চার্জকে এভাবে পজিটিভ চার্জ এদিকে টানবে, পজিটিভকে নেগেটিভ এভাবে টানবে সেম। তো তখন ওই ভেলোসিটি তো জিরো হবে না, সো এটা আরেকটু এইভাবে চলে যাবে, আরেকটু এইভাবে। প্রথমে ছিল মনে করো এইভাবে, তো এইদিকে একটা ফোর্স এদিকে একটা ফোর্স, মনে করো আমি এইভাবে টানতেছি এটারে, দেখতেছো ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, ঘুরে এই পর্যায়ে আসবে, এই পর্যায়ে এই যে পজিটিভ কে নেগেটিভ এভাবে টানবে। আচ্ছা, হ্যাঁ, সরি। সো এই ঘুরে ঘুরে যখন এই পর্যায়ে আসবে, হরিজন্টাল নট ভার্টিক্যাল, আমি যেটা দেখাইছি ভার্টিক্যাল দেখাইছি, এটা না। সো হ্যাঁ, যখন এই ডাইপোলটা দেখবা এই পর্যায়ে চলে আসবে একটা সময়, যখন এখানে নেগেটিভ এখানে পজিটিভ চার্জ থাকবে, সো পজিটিভ চার্জকে এভাবে টানবে, নেগেটিভ চার্জকে এইভাবে টানবে। সো যখন এখানে আসবে তখন কিন্তু নেট ফোর্স দুইটা চার্জের উপরেই জিরো, ঠিক আছে। এই চার্জের উপরে ইলেকট্রিক ফিল্ড এইদিকে তোমার ফোর্স দিচ্ছে এটার উপরে এইদিকে। তো এই জন্য এখানে এসে থেমে যাওয়ার কথা ছিল যেহেতু নেট ফোর্স জিরো, বাট ভেলোসিটি কিন্তু জিরো না, ভেলোসিটি অ্যাক্সেলারেশনের কারণে একটা আছে, এই জন্য এটা আরেকটু সামনে যাবে। যে এই পর্যায়ে যখন যাবে এখানে যে নেগেটিভ চার্জটা এটা এদিকে টানবে, ফোর্স হবে এটা, আর পজিটিভ চার্জ এদিকে ফোর্স হবে, ফিল করতে হবে কিন্তু বিষয়টা। সো তখন আবার টর্ক হবে কিন্তু অপোজিট দিকে। So, জিনিসটা এভাবে এসেই সেম করবে, ঠিক আছে, এভাবে ঘুরবে জাস্ট, এই জিনিসটাই টর্ক। সো এই টর্কটা আমরা যদি হিসাব করতে চাই তাহলে টর্ক অন টর্ক টু, আই গেস টর্ক জানো, আমি আশা করতেছি তোমরা টর্কের কনসেপ্টটা জানো। তো টর্ক অন হলো বের করতে হবে কি, তোমার, সরি, এফ ক্রস, তোমার এখানে হলো যেহেতু, ওয়েট, এটা মনে করো থেটা, তাহলে ফোর্সের এল এর যে এক্স কম্পোনেন্ট থাকবে এটা হলো এল কস থেটা, ওয়েট, সো এটাকে বাইরে আঁকি, এইদিকে যে এল এর কম্পোনেন্ট থাকবে এল কস থেটা, আর এটা হলো এল সাইন থেটা, এল সাইন থেটা। সো এফ ক্রস এল কস থেটা দিবা, সরি সাইন থেটা দিবা, কারণ হলো টর্ক মানে আমরা কি জানি, টর্ক হলো এফ ইন্টু তোমার ভার্টি এই পারপেন্ডিকুলার ডিস্টেন্স, রাইট। সো এখানে পারপেন্ডিকুলার ডিস্টেন্স কি, এল সাইন থিটা। কুইক পড়াইতেছি কিন্তু এটুকু আমি কম বুঝাইতেছি কারণ এগুলো মেকানিক্স এর কনসেপ্ট। সো এফ এল সাইন থেটা, এফ এল সাইন থেটা দুইটাই সেম। এফ মানে কি, কিউ ই এল সাইন থেটা প্লাস কিউ ই এল সাইন থেটা। সো টোটালি কি হইলো এটা, টু কিউ ই এল সাইন থেটা। ওকে, সো এখানে এটারে ডাইপোল দিয়ে যদি প্রকাশ করতে চাই, টু এল ইন্টু কিউ, সো ই তোমার ইন্টু টু এল ইন্টু কিউ ইন্টু সাইন থেটা। সো এটা আসবে তোমার কি, পি ই সাইন থেটা। পি সাইন থেটা মানে কি, তার মানে হলো টর্কের মান এক হইতে পারে পি ক্রস ই, আর এক হইতে পারে ই ক্রস পি, দুইটা তোমার পসিবিলিটি আছে, যে কোনো দুইটার একটা হইতে পারে। এখন কোন ক্রস প্রোডাক্ট হবে এটা আমরা দেখো ফিগারের দিকে তাকালেই বুঝবো। পি আর ই যদি ক্রস করি তাহলে কি হবে, পি এর দিক কোন দিকে, নেগেটিভ টু পজিটিভ, মানে এইটা হলো পি এর দিক আর এইটা ই এর দিক। টর্ক আমরা দেখতেছি যে এইদিকে, এইদিকে মানে কি,
পি ক্রস ই যদি করি, তাহলে টর্কের দিক হলো, টর্ক এইদিকে ঘুরবে। আর যদি ই ক্রস পি করি তাহলে এইদিকে ঘোরার কথা ছিল, রাইট? ই ক্রস পি যদি হইতো তাহলে এইদিকে ঘুরতো, বাট যেহেতু পি ক্রস ই, তাই এইদিকে ঘুরতেছে, এই জন্য ই ক্রস পি হবে না, টর্কের ইকুয়েশন হবে তোমার পি ক্রস ই। সো এইটা বাদ। তো টর্ক ইকুয়ালস টু আমরা লিখতে পারি পি ক্রস ই। এটা হলো ভেক্টোরিয়াল ফর্ম অফ টর্ক ইলেকট্রিক ডাইপোলের ক্ষেত্রে। ঠিক আছে, আই গেস এই জিনিসটা খুব কুইকলি আমি পড়াইছি, বাট তোমাদের সমস্যা হইলে আমাকে কোশ্চেন করতে পারো কোন পোর্শন, আমি হয়তো প্রবলেম সলভিং এর কোনো ক্লাস নিলে আমি ওই দিন দেখাই দিব। এটা নিয়ে আরো অনেক কথা বলা যেত, বাট টাইমের কারণে আজকে আমি কিছুই বলতে পারতেছি না টর্ক নিয়ে। আর ইলেকট্রিক পোটেনশিয়াল এটা খুব তাড়াতাড়ি আমি একটু বুঝাই দেওয়ার ট্রাই করি। ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যাকচুয়ালি তোমার একটা টেস্ট চার্জকে একটা ইলেকট্রিক ফিল্ডে আনতে যে পরিমাণ কাজ করা হয় এটাই। তো খুব ভালোভাবে যদি ডিপলি বুঝতে চাই, অ্যাকচুয়ালি ইলেকট্রিক পোটেনশিয়াল ইজ ইকুয়ালস টু ইলেকট্রিক পোটেনশিয়াল ডিফারেন্স। কারণ কোন একটা বস্তুর ইলেকট্রিক পোটেনশিয়াল এভাবে বের করা যায় না যতক্ষণ না আমরা একটা রেফারেন্স কোন পজিশন অথবা অবজেক্টকে কিছু একটা স্ট্যান্ডার্ড ফর্মে ধরে নিচ্ছি, লাইক ভি অফ ইনফিনিটি জিরো, লাইক এটা খুবই একটা ডিপ কনসেপ্ট, এটা আমি এখন বুঝাবো না। বাট তুমি জাস্ট জেনে রাখো যে ইলেকট্রিক পোটেনশিয়াল যেটাকে আমরা ভি দিয়ে প্রকাশ করি, এটা অ্যাকচুয়ালি ওয়ার্ক ডান বাই টেস্ট চার্জ। মানে কি অ্যাকচুয়ালি, মনে করো যে একটা একটা পয়েন্ট এ, একটা পয়েন্ট বি। এখন বি পয়েন্টে একটা টেস্ট চার্জ কিউ আছে, এটাকে আমরা এ পয়েন্টে নিয়ে আসতেছি। এর জন্য আমাদের একটা কাজ করতে হবে, রাইট? সো ওই যে কাজটা করতেছি, ওই কাজ বাই ওই টেস্ট চার্জটা যদি দিই, আমরা যে মানটা পাবো এটা হলো অ্যাকচুয়ালি ইলেকট্রিক পোটেনশিয়াল, যেটাকে আমরা ভোল্ট দিয়ে বলি, ভোল্ট একক, অথবা তুমি যদি জুল পার কুলম্ব বলতে চাও সেটাও হবে। এটা জাস্ট ইলেকট্রিক তোমার পোটেনশিয়ালের খুবই সংক্ষেপ একটা কনসেপ্ট। এটার প্রুফও আছে। এটার প্রুফ করতে হলে আমাদের ক্যালকুলাসের সাহায্য নিতে হয়, বাট আমি ক্যালকুলাস নিয়ে কোনো কথা বলবো না, এই জন্য আমি সংক্ষেপে বলি যে মনে করো একটা কিউ চার্জ আছে এখানে, জাস্ট এর আর দূরত্বে একটা পয়েন্ট পি আছে। এখন আমাদের প্রশ্নে থাকবে যে পি পয়েন্টে কিউ এর কারণে পোটেনশিয়াল কত। সো আমরা একটা টেস্ট চার্জ কে কল্পনা করি যেটা ইনফিনিটিতে আছে, ওইটাকে আমরা পি তে আনার চেষ্টা করি, এবং ওই আনতে যে ওয়ার্ক ডান করতে হয় এজেন্টের দ্বারা, ওইটাকে আমরা ক্যালকুলাস দিয়ে বিভিন্ন ভাবে করার ট্রাই করি সলভ। বাট তুমি জাস্ট মনে রাখবা যে এইরকম একটা চার্জের কারণে পি পয়েন্টে যদি আমরা কোনো পোটেনশিয়াল বের করতে চাই, সেটার মান হবে কে কিউ বাই আর। অর্থাৎ ওই পয়েন্টটার দূরত্ব ওই চার্জ থেকে, এবং ওই চার্জ, যে চার্জটা নিয়ে কথা বলতেছি, ওই চার্জ বাই ওই দূরত্বটা। সো কে এর মান হলো 1/4 পাই এপসাইলন নট। যেহেতু আমরা আহ, সব জেনারেল কথাবার্তা বলতেছি, সো ভ্যাকিউম নিয়ে কথা বলবো, ভ্যাকিউম অথবা এয়ার, এই জন্য এটা হলো পি বিন্দুতে কিউ এর কারণে পোটেনশিয়াল। এটা হলো একটা ফর্মুলা, এটা মনে রাখবা। আমরা ইলেকট্রিক ফিল্ড আর ফোর্স নিয়ে যে রকম প্রবলেম সলভ করছি না, সেম ভাবে তোমার পোটেনশিয়ালেরও প্রবলেম দিবে অনেক ক্ষেত্রে। পোটেনশিয়াল কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটি, মনে রাখবা। মনে করো একটা কিউ 1, কিউ 3, নেগেটিভ কিউ 3 ধরো এটা, আর কিউ 2, এই দুইটা মনে করো পজিটিভ চার্জ আছে, এবং এর কারণে মনে করো একটা পয়েন্ট পি, এই পি পয়েন্টে নেট ভি পি বের করতে বললো, ভিপি কত। সো তোমার এই ডিস্টেন্সটা জানতে হবে। মনে করো এটা আর 1 তুমি ধরলা, এটা মনে করো আর 3 ধরলা, এটা মনে করো আর 2 ধরলা। তো ভিপি কি হবে তাইলে তোমার? ভিপি ইকুয়ালস টু কে কিউ 1 বাই আর 1 প্লাস কে কিউ 2 বাই আর 2 মাইনাস কে কিউ 3 বাই আর 3। এখানে কিন্তু মাইনাস, যদি কিউ এর মান মাইনাস হয় এটা মাইনাস চলে আসবে, কারণ এটা স্কেলার কোয়ান্টিটি, আমরা জাস্ট মানটা বসাই দিব। So এই জাস্ট সেম ভাবেই আমরা প্রবলেম সলভ করব নরমালি। দেখবা যে এরকম ত্রিভুজ ত্রিভুজ থাকবে, এখানে দেওয়া থাকবে বিভিন্ন চার্জ, এখানে প্লাস কিউ এখানে মাইনাস কিউ, বলবে যে এখানে সি বিন্দুতে তোমার ভিসি কত। সো সেম ভাবে তুমি বের করবা। জাস্ট এই যে এইটা যদি এ পয়েন্ট হয়, এর কারণে যে পোটেনশিয়ালটা হবে সি তে, সেটা জাস্ট মনে রাখবো যে কে
মাইনাস কিউ হবে, এখানে মাইনাসটা বসাইতে হবে কিন্তু, কে বাই এ এরকম। আর ওইটার কারণে কে কিউ বাই এ, সো টোটাল যোগটোগ করলে জিরো চলে আসবে এরকম। জাস্ট তোমরা হিসাব করে নিবে এই জিনিসটা। পোটেনশিয়াল ডিউ টু ইলেকট্রিক ডাইপোল, এটা খুব একটা ভালো একটা কনসেপ্ট। মনে করো পোটেনশিয়াল নিয়ে আমরা যে ইলেকট্রিক ফিল্ড বের করলাম, সেম ভাবে আমরা সরি ডাইপোল নিয়ে আমরা যে ইলেকট্রিক ফিল্ডটা বের করলাম, সেভাবে পোটেনশিয়ালও বের করতে পারবো। মনে করো যেমন অ্যালং দ্য অ্যাক্সিস, সেম ভাবে আমরা যদি বের করতে চাই, মনে করো এটা পি পয়েন্ট, এখানে হলো পজিটিভ কিউ, এখানে নেগেটিভ কিউ, সেম আগের মতো সেম সেটআপ, এটা এল এটা এল, এখান থেকে এক্স দূরত্বে আমরা বের করতে যাচ্ছি ইলেকট্রিক ডাইপোল, ডাইপোলের কারণে পোটেনশিয়াল। সো কি হবে, সো ভিপি হবে। এইটার কারণে তোমার প্রথমে পোটেনশিয়াল বের করতে হবে, কি হবে সেটা, কে কিউ বাই এক্স মাইনাস এল তার হোল স্কয়ার, সরি হোল স্কয়ার না, এখানে এক্স মাইনাস এল জাস্ট। আর অন্যটার কারণে ওইটা হলো নেগেটিভ চার্জ, সো কে কিউ বাই এক্স প্লাস এল, এটা। তো এখান থেকে আমরা যদি কে কিউ কমন নেই, দেন আমরা পাবো এক্স স্কোয়ার মাইনাস এল স্কোয়ার এক্স প্লাস এল মাইনাস এক্স প্লাস এল। এখান থেকে যদি আরেকটু করি, দেন আমরা এক্স এক্স কাটা টু এল বাই এক্স স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, সো কেপি বাই এক্স স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। আমরা এখান থেকে অ্যাজাম্পশন ধরতে পারি যে এক্স অনেক অনেক বড় এল এর থেকে, এই জন্য এক্স স্কোয়ার অনেক 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 বেশি বড় এল স্কোয়ারের থেকে। তো এখান থেকে আমরা কে পি বাই এক্স স্কোয়ার লিখতে পারি, এল স্কোয়ার কে আমরা যদি বাদ দিয়ে দিই, তো এইটাই হবে ভিপি। ওকে, অ্যালং দ্য অ্যাক্সিস, যদি আমরা অ্যালং দ্য অ্যাক্সিস না বলে যদি বের করতে বলে পারপেন্ডিকুলার অফ দ্য অ্যাক্সিস, এইটা কি হবে তাইলে, সেম নিয়মে আমি খুব তাড়াতাড়ি দেখাচ্ছি কিন্তু। এটা যদি আচ্ছা সরি, এটা হলো নেগেটিভ, এটা হলো পজিটিভ, সেম ভাবে এটা আর, এটা আর দেখো, এটা পি পয়েন্ট হলে ভি পি হলো কে কিউ বাই আর মাইনাস কে কিউ বাই আর। দেখছো দুইটাই কিন্তু সেম, নেগেটিভ হয়ে যাচ্ছে, সেজন্য জিরো, এটা মনে রাখবা। সো এটা হলো এই লাইন বরাবর, এর মিডিলে যদি পারপেন্ডিকুলার একটা তল কল্পনা করি, এই তলে সব জায়গায় কিন্তু ভিপি জিরো, ভি জিরো। তো এইটাকে বলে ইকুই পোটেনশিয়াল সারফেস, এটা মনে রাখবা, ইকুই পোটেনশিয়াল, ইকুই পোটেনশিয়াল সারফেস, এটা মনে রাখবা। সো কোনো ডাইপোলের তোমার মিডিল বরাবর পারপেন্ডিকুলার যদি কোনো একটা তল কল্পনা করে, ওই তলের উপরে যে কোনো জায়গায় পোটেনশিয়াল জিরো হবে। সো এইগুলা খুবই বেসিক, আমরা এতক্ষণ যা পড়লাম ওইগুলা দিয়ে তুমি যে কোনো প্রবলেম সলভ করার যোগ্যতা থাকতে, মানে যে কোনো প্রবলেম সলভ করতে পারবা তুমি, আই গেস। আমাদের অলমোস্ট লাস্টের দিকে, আমরা আর দেখি কি আছে, রিলেশন বিটুইন ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড পোটেনশিয়াল, ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি এবং আরেকটা কি, পোটেনশিয়াল এনার্জি অফ ইলেকট্রিক। আচ্ছা, খুবই সিম্পল তিনটা জিনিস, আমার অল্প সময় লাগবে বুঝাইতে। তো দেখো, আমরা যদি রিলেশনের কথা বলি, তাহলে যদি এক কথায় লিখতে চাই, এইটা হবে রিলেশন অ্যাকচুয়ালি, তোমার পোটেনশিয়াল ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ডের, সরি ইলেকট্রিক পোটেনশিয়াল আর ইলেকট্রিক ফিল্ডের যে রিলেশন, এটা ডেরিভেশন এখন আমি দেখাবো না ফর সাম রিজন, তোমরা চাইলে ইউটিউব বা অন্য কোনো বই থেকে দেখে নিতে পারবা। এখন ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি নিয়ে যদি কথা বলি, এটা হলো অ্যাকচুয়ালি জাস্ট একটা ফর্মুলা আমরা দেখবো। জাস্ট এতক্ষণ আমরা যেগুলা দেখছি পোটেনশিয়াল অথবা তোমার ইলেকট্রিক ফিল্ড, এগুলা কিন্তু একটা চার্জের ক্ষেত্রেই প্রযোজ্য ছিল, বাট আমরা পোটেনশিয়াল এনার্জি নিয়ে যখন কথা বলবো, তখন পেয়ার অফ চার্জেস লাগবে। মনে করো এখানে কিউ অন, একটা চার্জের জন্য তুমি এনার্জি ডিফাইন করতে পারবে না, দুইটা চার্জ যদি থাকে সেক্ষেত্রে পারবা। তো এখানে যদি ইলেকট্রিক স্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জিকে ইউ দিয়ে প্রকাশ করি, আমরা দেখতে পারবো এটার ফর্মুলা হলো কিউ ওয়ান কে কিউ ওয়ান কিউ টু বাই এদের ভেতরকার ডিস্টেন্স, মনে করো সেটা আর। আর এটা জাস্ট হলো একটা ফর্মুলা, এই ফর্মুলাকে বেস করে বিভিন্ন লেভেলের আমরা তোমার প্রবলেম সেট দেখতে পাই। ফর এক্সাম্পল, আমি যদি একটা প্রবলেম তোমাদের দিতে চাই, সেম প্রবলেম যেটা আমি করাইছি এতক্ষণ, কিউ 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 এ সমবাহু ত্রিভুজ। সেখানে বলা থাকলো যে এই সিস্টেমটার ইউ সিস্টেম কত, সিস্টেমটার এনার্জি কত, ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি, তোমরা কিভাবে বের করবা?
ইউ সিস্টেমটা বের করবে অ্যাকচুয়ালি কে তিনটা, এই যে দেখো পেয়ার অফ চার্জ। সো এই পেয়ারের একটা এনার্জি থাকবে, এই পেয়ারের একটা এনার্জি থাকবে, আর এই পেয়ারের একটা এনার্জি থাকবে, রাইট? সো তিনটা পেয়ার আমাদের। সো তিনটা পেয়ারের জন্য তিন সেট অফ এনার্জি থাকবে, কে কিউ কিউ বাই এ প্লাস এরকম কে কিউ কিউ বাই এ প্লাস কে কিউ কিউ বাই এ। তো এখানে অ্যাকচুয়ালি যদি আমরা সিম্পলিফাই করি অ্যান্সার আসবে 3 কে কিউ স্কোয়ার বাই এ। এটাই হলো অ্যান্সার। ওকে, সো আমার হলো একটা সুন্দর একটা প্রবলেম আছে, এইটা হলো আমাদের আজকের শেষ প্রবলেম হবে সলভ করার জন্য। এটা আমাদের আজকের শেষ প্রবলেম। দেখো যে দুইটা চার্জ, পজিটিভ চার্জ Q1 Q2 এভাবে আছে এবং একটা পয়েন্ট চার্জ Q3 আছে যেটা 4 মিটার উপরে, এদের মিডিল পয়েন্ট থেকে মিডিল পয়েন্টকে ও দিয়ে ডিনোট করছে। এখন আমাদের প্রশ্নটা হলো যে ইফ Q3 ইজ লেফট ফ্রম রেস্ট, Q3 কে রেস্ট অবস্থায় ছেড়ে দেওয়া হলো, দ্য স্পিড অফ Q3 when it reaches O, ও মানে এই মিডিল পয়েন্টে ইজ নিয়ারলি, অ্যান্সার কি হবে? তোমরা এটা বের করার ট্রাই করবে। এটা কি, এটা রেস্টে ছেড়ে দিলে কি হবে দেখো, আমি জাস্ট এক্সপ্লেইন করার ট্রাই করি, আমি এটা সলভ করে দিব না। এটার অ্যান্সার বের করার ট্রাই করবে। এটার অ্যান্সার হবে তোমার 6 মিটার পার সেকেন্ড। কিভাবে হবে এটা বের করার ট্রাই করবা। এখন দেখো আমি জাস্ট থিওরিটা বলে দিই। এটা মনে করো একটা টেস্ট চার্জ, তো পজিটিভ টেস্ট চার্জ, এজন্য এটা একটা রিপালশনের তোমার, হ্যাঁ ওয়েট, আচ্ছা আচ্ছা, না না, এটা নেগেটিভ চার্জ, সরি, টেস্ট চার্জ না, এটা একটা নেগেটিভ চার্জ যেটা হলো -4 মাইক্রোকুলম। সো এই নেগেটিভ চার্জটার পজিটিভ চার্জের কারণে এদিকে একটা আকর্ষণ পাবে, এদিকে একটা আকর্ষণ পাবে, সো নেট যে আকর্ষণটা হবে দেখবা যে এইদিকে। সো তোমার নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর। So, এর কারণে ও হলো এরকম নিচের দিকে নামতে থাকবে। ও পজিশনে এসে দেখবে ওর উপরে নেট ফোর্স জিরো, বাট ভেলোসিটি থাকার কারণে ও একটু নিচে নামবে। নিচে নেমে আবার একটা পজিশন যাবে যেখানে হলো ভেলোসিটি জিরো হয়ে যাবে, আবার উপরে উঠবে। সো সিম্পলি বলতে গেলে এটা সিম্পল হারমোনিক মোশন করবে। সো এভাবে টু অ্যান্ড প্রো মোশন করতেই থাকবে করতেই থাকবে করতেই থাকবে। আর এখানে কোনো নন কনজারভেটিভ ফোর্স নাই এই সিস্টেমের ভিতরে। এজন্য তোমরা জাস্ট এটা সলভ করার ট্রাই করো। এটা সলভ করবা কিভাবে, জাস্ট মেকানিক্যাল এনার্জির কনজারভেশনটা ইউজ করো, যে ইউ ইনিশিয়াল প্লাস কে ইনিশিয়াল ইকুয়ালস টু ইউ ফাইনাল প্লাস কে ফাইনাল, এই জিনিসটা ইউজ করো, দেখবা সলিউশন পাওয়ার কথা। যদি না পাও প্রবলেম নাই, আমার কাছে রিচ আউট করতে পারো। আমার মেইল অ্যাড্রেস আমি দিয়ে দিই এখানে, SWATHINROY@gmail.com। আমাকে তোমরা রিচ আউট করতে পারো মেইলে। আমি তোমাদের প্রবলেমের সলিউশন দেওয়ার ট্রাই করব। আর আজকের ক্লাসে যে টপিকগুলো পড়াইলাম আমি হয়তো খুব ডেপথে পড়াইতে পারি নাই, অথবা আরো যে প্রবলেম সলভিং গুলো করানোর দরকার ছিল হয়তো সবগুলো করাইতে পারি নাই, বাট আই থিঙ্ক যেগুলো করাইছি মোটামুটি এই চ্যাপ্টারের আইজিএস ও সিলেবাসে সবকিছুই টাচ করার ট্রাই করছি। এবং এগুলা নিয়ে একটু নিজে থেকে ঘাটাঘাটি করার ট্রাই করো, নিজে থেকে একটু পড়াশোনা করার ট্রাই করো, দেখবা যে এই টপিক গুলা নিয়ে খুব একটা প্যারা হবে না। আর স্ট্যাটিক ইলেকট্রিসিটি থেকে মাস্ট তোমাদের আইজিএস তে যদি যাইতে পারো, অথবা যদি তুমি ন্যাশনাল লেভেলে অলিম্পিয়াডে পার্টিসিপেট করে থাকো, দেখবা নর্মালি কোশ্চেন আসে। সো বেস্ট অফ লাক। আই থিঙ্ক তোমাদের যদি বুঝতে সমস্যা হয় ওইটা একটু সেলফ স্টাডি করবা, অথবা আমার কাছে রিচ আউট করবা। অ্যান্ড থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং দ্য ক্লাস।